জানি তো আমার ইনভেস্টমেন্ট 500 টাকা। আপনি দেখবেন যে আপনি ছোটকালে যেসব দোকান থেকে ঈদের জামা কাপড় কিনতে যেতেন তারা কিন্তু এখন নাই। মানুষের এত টাকা আছে, এখানে পেজটাও চলে গেছে, এখন কিভাবে বিজনেস করবো? আজকের পডকাস্টে আমাদের সাথে আছে তন্ময় ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ইহরাম বিডি তো সবাই চিনেন। এখন ইহরাম বিডি নিয়ে ভাইয়ের কাছে বেশ কিছু প্রশ্ন ছিল, তবে মূল বিষয় আজকের পডকাস্টে কি, আপনারা যারা বিজনেস করতেছেন বা করতে চান, অনেকে আছেন যে ভাবেন যে আসলে আমি কি নিয়ে বিজনেস করবো, আমার তো আসলে বিজনেস করার মতো ক্যাপাবিলিটি নাই বা আমি জানি না। আমার অনেকে বলে যে প্যাশন লাগে, তাই না? অনেক কিছু লাগে, এটা নেই ওটা নেই। কিন্তু আসলে আপনি যখন শুনবেন কেউ বিজনেস স্টার্ট করছে কিভাবে এবং কিভাবে তার জার্নিটা ছিল, কিভাবে সে এগিয়ে গেছে, এবং এই যেমন ইহরাম বিডির কথা বলেন, বর্তমানে যতটা হাইপ আছে, এটা কিন্তু একদিনের কোনো প্রোডাক্ট না, এটা দীর্ঘ সময়ের পরিশ্রমের বিষয়। তো এই গল্পটাই মূলত ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমাদের যারা অডিয়েন্স আছে তারা জানতে চাচ্ছে শুরু থেকে কিভাবে আপনার হট করে মনে হলো যে আপনি ইহরাম বিডিটা স্টার্ট করবেন, এই নামটা কোথেকে আসলো, বা এই যে আপনাদের যে জুতা নিয়ে আমরা এই নামটা শুনলে আমার কাছে মনে হয় কোয়ালিটি ফুল যে জুতাগুলো আছে কিনা দরকার, তাহলে ঠিক আছে তোমার ভাইয়ের কাছে যাওয়া দরকার। এই যে বিষয়টা, এটা কিভাবে স্টার্ট হইলো আসলে? আচ্ছা, শুরুটা তো আসলে জুতা দিয়ে হয় নাই, শুরুটা একটু ডিফারেন্ট ছিল। তখন করোনার সময় চলছিল 2020 সালের দিকে। আচ্ছা, 2020 হ্যাঁ, তো তখন সবে মাত্র কলেজ পার হয়েছি, 2019 এইচএসসি দাও আমার। তো বলা যায় আমরাই লাস্ট ব্যাচ যারা প্রপারলি এইচএসসি দিছি। এরপর থেকে আর সব হচ্ছে অটো পাস বা হচ্ছে আচ্ছা, অটো পাসের সিজন চলে আসছিল পরে আমাদের পরে। তো অ্যাডমিশন মানে অনেক জায়গায় দিছি, হয় নাই। এটা না হওয়ার পিছনে অনেক রিজন আছে। আমি আসলে পড়াশোনার প্রতি আগ্রহ ছিল অনেক, বাট কো কারিকুলার অ্যাক্টিভিটিসের উপর আমার বেশি আগ্রহ ছিল, যার কারণে ওই সাইডটাই আমার একটু বেশি ফোকাস চলে গেছিল। আর কলেজ লাইফের পড়াশোনা তো জানেনি, অনেক খাই। তাছাড়া আলহামদুলিল্লাহ আমার যদি পিছনে আসি, আমার স্কুল লাইফ অনেক ভালো কাটছে। আমার ক্লাস 8-এ আমার স্কুল ছিল মিরপুর বাংলা স্কুল, মিরপুর 11 নম্বর। তো আমার ক্লাস 8-এ জেএসসি যে পরীক্ষা হতো, তো এখানে আলহামদুলিল্লাহ আমার এই থানার মধ্যে ফার্স্ট হয়েছিলাম। ট্যালেন্ট পুলের বৃত্তি ছিল। তো ভালো, এমনি তো দেখেন মেধা তো আসলে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এন্ড এসএসসি তে আলহামদুলিল্লাহ গোল্ডেন ছিল। বাট কলেজে এসে আমার একটু এলোমেলো হয়ে গেছে, যেহেতু আমি একা একা পড়তাম। আমি কিন্তু কোনো টিচারের কারো আমি নিজেই পড়তাম। ইভেন আমি টিউশনিও করতাম তখন। আমি ক্লাস 10-এ থাকতে 9-এর স্টুডেন্ট পড়াতাম। মাশাআল্লাহ, ঠিক আছে। তো অ্যান্ড স্কুলে থাকতেও কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলাম। ভলেন্টিয়ারিং বলেন, লিডারশিপ বলেন, বিতর্ক বলেন, মানে এইসব স্কিলগুলি আমার ছোট থেকেই আমার আয়ত্ত ডেভেলপ হয়ে গেছে। এইগুলো বিজনেস লাইফে আমার অনেক বেশি এটা কিন্তু খুব হেল্প করছে। গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে, এই যে স্কিলগুলা একটা বিজনেসে যে কতটা এফেক্টিভ হয়, কারণ আমাকে তো পুরো বিজনেসকে কন্ট্রোল করতে হচ্ছে, প্রত্যেকটা মানুষকে। আমরা প্রত্যেকটা এমপ্লয়ি যা আছে এটা মেনটেন করা, এবং এটা লিডারশিপের অনেক বড় একটা গুণ। অবশ্যই বিজনেস রান করতে গেলে আপনার তো লিডার হওয়া লাগবেই। ইউ আর দ্য বস, ইউ হ্যাভ টু মেইনটেইন ইউর এমপ্লয়িজ। সো আলহামদুলিল্লাহ আমার এখানে অলমোস্ট 50+ এমপ্লয়ি এখন কাজ করতেছে। 50+? হ্যাঁ, সিজনে কম বেশি হয়। এন্ড আপনি যদি ভালো লিডার না হন, আপনি তো এটা আসলে কন্ট্রোল করতে পারবেন না, সম্ভব না। এটা আপনি একলা মেইনটেইন করতেছেন আলহামদুলিল্লাহ। তো এইচএসসির পর প্ল্যান ছিল হচ্ছে চায়না চলে যাওয়া। এইচএসসির পরে চায়না চলে যাওয়ার প্ল্যান ছিল, যেহেতু বাংলাদেশে তেমন কিছু হচ্ছিল না। এন্ড আমার ইচ্ছা ছিল রোবোটিক্স নিয়ে পড়াশোনা করা, যেহেতু আমি কলেজ লাইফে আমার রোবোটিক্সের উপর একটা ভালো একটা বলা যায় প্যাশনেট হয়েছিলাম। ভালো একটা প্যাশন আসছিল আমার। আমি রোবোটিক্স শিখাতাম, নিজে করতাম, অ্যান্ড ক্লাব মেম্বারদের শিখাতাম, অ্যান্ড আমি ক্লাবিং করতাম। সায়েন্স, আমার কলেজ ছিল হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স কলেজ। কলেজের আমি সায়েন্স ক্লাবে ছিলাম ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তো আমার ফেলো যেই জুনিয়ররা ছিল তাদের আমি শিখাতাম রোবোটিক্স। আমার ইচ্ছা ছিল যে এটা নিয়ে কিছু একটা করে, এটা নিয়ে একটা বিজনেস। দুটো তো দুই ধারার জিনিস একদম। জুতার মধ্যে কিভাবে ঢুকে, তাই না? এটা ইন্টারেস্টিং একটা স্টোরি। রোবোটিক্সটার একটু শুনে নেই, বিষয়টা কি, মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং জিনিসটা রোবোটিক্সের বিষয়টা। বলছি তো ক্লাবিং এ থ্রুতে হচ্ছে আমার যে পার্টনার, বিজনেসে আমার পার্টনার আছে একজন, সে আমার জুনিয়র, ইমিডিয়েট জুনিয়র। তো একই সাথে ওই সায়েন্স ক্লাবে আমার ইমিডিয়েট জুনিয়র হিসেবে প্যানেল পাইছে। তো ওইভাবে আর কি পরিচয়। তো যাই হোক, দেন আর কি বিজনেস স্টোরি আরো আছে, এটা পরে বলতেছি। কলেজ লাইফে হচ্ছে, তো আপনারা জানেন স্কুল কলেজে থাকতে বিভিন্ন স্কুল কলেজ আর রিনাউন্ড স্কুল কলেজ গুলো আছে, সেগুলো সবগুলোতে সায়েন্স ফেস্ট বলেন, আইটি ফেস্ট বলেন, এগুলো হয়ে থাকে, বিজ্ঞান মেলা। তো ওইগুলোতে আমি অংশগ্রহণ করতাম, এন্ড প্রত্যেকটাতে আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট বা সেকেন্ড প্রাইজ থাকতো। এই জায়গা থেকেই যে মনে হইতো যে
না এই সেক্টরে আসলে কাজ করা উচিত, কারণ এই সেক্টরে এক তো বিজনেসও আছে, এক তো লার্নিংও আছে অনেক। অ্যান্ড আমি তখন যেসব কাজগুলো করতাম, এখন ভার্সিটির সিএসসি যারা পড়ে, ট্রিপুলি যারা পড়ে, ভার্সিটি থার্ড ইয়ারে এসে এইসব প্রজেক্টগুলো করতো আর কি। আপনার সামনে তখন শুরু তখন করেছেন? মানে হাতে করি, আমি বলবো না অনেক এক্সপার্ট ছিলাম, বাট আচ্ছা, আমার তখন মানে ল্যাপটপ ছিল না, পিসি ছিল না। আমি আমার স্টুডেন্টের বাসায় গিয়ে কোডিং টোডিং করতাম, আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে মানে দেখে দেখে শিখতাম। আচ্ছা শিখলাম, ওইখানে গিয়ে অ্যাপ্লাই করার জন্য তো পিসি লাগে, আমার পিসি নেই। জি জি। ঠিক আছে? তো আমি মানে এতটা প্যাশনেট ছিলাম যে আরেকজনের বাসায় গিয়ে আমি এসব কাজগুলো করতাম। মাশাআল্লাহ। ঠিক আছে? তো যেহেতু রোবোটিক্স করতেছি এভাবে, তো এগুলো সবই হচ্ছে আসে চায়না থেকে, পার্টস গুলো আমরা কিনতাম হচ্ছে 1 নাম্বার কোঅপারেটিভ মার্কেট আছে, ওইখান থেকে কিনতাম, না হয়ে যায় পাটুয়াটুরি, ওইখান থেকে এই parts গুলো, হ্যাঁ, এই জিনিসগুলো কিনা হয়। তো সব তো চায়না থেকেই আসে। রাইট। অ্যান্ড তখন একটা প্ল্যাটফর্ম ছিল টেকশপ বিডি নামে, তো ওরা অনেক ভালো করতেছিল, অ্যান্ড ওদের দেখে অনেক বেশি ইন্সপায়ার হতো, আর ওরা তো ভালো বিজনেস করতেছে, ওদের থেকে পার্টস কিনতে গেলে আবার একটু বেশি টাকা লাগতো, যেহেতু অনলাইন। অ্যান্ড ওরা হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে ফেস্ট গুলো যখন হতো, ওরা একটা সেমিনার করতো এখানে, ফ্রি রোবোটিক্স ক্যাম্পেইন। আচ্ছা রোবটের যে 4টা কম্পোনেন্টে কিভাবে কাজ করে, মানে প্রসেসর, তারপর হচ্ছে ইনপুট আউটপুট, তারপর হচ্ছে কোডিং, মানে এই জিনিসগুলো আর কি বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করতো। আমার মাথায় ওখান থেকে একটা আইডিয়া আসছে যে তারা যেহেতু করতেছে, আমিও তো করতে পারি চাইলে, যেহেতু আমি শিখাচ্ছি, জি। আমি করতেছি। অ্যান্ড আমি যদি প্রোডাক্টগুলো এনে এখানে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইতে পারি, যে আমিও স্কুল কলেজে ফ্রি ক্যাম্পেইন করবো, এরকম হাতে হাতে সবার পার্টস গুলো দিয়ে দিব। আচ্ছা। যদি ওরা দিত না, বাট আমার প্ল্যান ছিল যে 100 জন করাবো, 100 জনের হাতে সব দিয়ে দিব, তো ওরা খাইটা গুইটা আসলে দেখবে। তো এইভাবে আমার প্ল্যান ছিল যে, এন্ড তোমরা যদি কিনতে চাও আমার থেকে কিনতে পারো, আমার প্ল্যাটফর্ম হচ্ছে এটা, মানে এরকম আমার একটা প্ল্যান ছিল বিজনেস। তো খুব ইন্টারেস্টিং একটা প্ল্যান ছিল। এখন ভালোই আমার সেটআপ করছিলেন প্ল্যানটা। এখনো মনে পড়লে করতে মন চায়। প্যাশনের জায়গা তো এটাও কিন্তু একটা শিখার বিষয় আছে, যেমন আমাদের অনেক কিছুই প্যাশনের জায়গা থাকে, কিন্তু আসলে দেখা যায় যে আল্লাহ তাআলা রিজিক হয়তো আরেক জায়গায় লিখে রাখছেন। আল্লাহস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান, এটা আসলে হারে হারে আপনি টের পাবেন। ট্রু ট্রু, না আসলেই। আর আমার রোবোটিক শিখার পিছনে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে হাতে কলমে শিখা। আমি একটা ক্যাম্পেইনে গেছিলাম, সেখানে হচ্ছে রোবোটিক্স ফর কলেজ স্টুডেন্ট বা স্কুল স্টুডেন্ট, এরকম একটা ইয়া ছিল ইউআইইউ ইউনিভার্সিটিতে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওইখান থেকে আমার রোবোটিক্সটা শেখা। ওখানে হচ্ছে 3 দিনের একটা ক্যাম্প হয়েছিল, 3 দিন নাকি 2 দিন সঠিক মনে নেই, এটা হচ্ছে 2018 সালের কথা বলতেছি আমি। 18 সালে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অলমোস্ট 8 ইয়ার্স অ্যাগো। এখানে হচ্ছে আমাদের বিভিন্ন কলেজ থেকে স্টুডেন্টদের নিয়ে গেছে, যে তারা এখানে একটা ফেস্ট আয়োজন করছে, যেখানে একটা বিভিন্ন রকমের সেগমেন্ট ছিল। তা আমি যে সেগমেন্ট গেছিলাম রোবোটিক্স, সেটা এখানে হচ্ছে লাইন ফলোয়ার রোবট, একবারে ইনস্ট্যান্টলি হাতে কলমে বানায়, মানে তারা শিখাবে, আমরা ওই অনুযায়ী বানাবো, এন্ড ওটা পরে কম্পিটিশন হবে। এন্ড ওই কম্পিটিশন এখানে যা হয় আর কি। তো আমরা হচ্ছে থার্ড হয়েছিলাম ওই কম্পিটিশনে। 9টা রিনাউন্ড কলেজ ছিল, আমি তো গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে ছিলাম, নটরডেম থেকে ছিল, রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ছিল। তো নটরডেম কলেজ থেকে ওরা ফার্স্ট হয়েছিল, আর সেকেন্ড হয়েছিল সম্ভবত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সঠিক মনে নেই। থার্ড হয়েছিলাম আমরা। তো ওইখানে হচ্ছে যে জিনিস শিখেছে জাপানের। তো ওনাদের পার্টস গুলো কিরকম, একটা টুল বক্সের মতো, ওই যে আমরা লেগো চিনি না, রাইট। ওইরকম আপনার যে আরডিনো, যেটা হচ্ছে প্রসেসর আর কি, রোবটের প্রসেসর, ওইটাও ডিফারেন্ট, এটা আপনি বাংলাদেশে পাবেন না। তো ওইখানে মানে কোডিং এর যে ওদের সফটওয়্যার, ওইটাও ডিফারেন্ট, ওটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ টাইপের। ঠিক আছে? আচ্ছা, কোন অ্যাকশন দিলে কি হয় সবকিছু তার হাতে কলমে শিখাইতেছে, দেখাইতেছে, আমাদের সামনে কম্পিউটার দিচ্ছে, আমরা দেখতেছি, করতেছি। প্রথম দিন শিখাইছে, পরের দিন বানাইছি, ওদিনে কম্পিটিশন। তো এখান থেকে আমার অনেক বেশি একটা ইন্সপিরেশন জাগছে। আচ্ছা, পরবর্তীতে আমি এখান থেকে প্লেস অর্জন করছি, থার্ড প্লেস হয়েছি। দেন স্টেজে গিয়ে অনেক কিছু বলছিও, বক্তৃতা শেয়ার করতে বলতে, বললাম যে আসলে শিখে অনেক ভালো লাগলো। অ্যান্ড এই জিনিসটা আমার পরবর্তী জার্নিতে অনেক বেশি হেল্প করছে। অ্যান্ড এরপর থেকে রোবোটিক্স না যত কাজ করছি, যত কলেজ এইসব ফেস্ট হইতো, আমি যাইতাম। আমি যে রোবট করছিলাম সেটা আমার সবসময় মোটামুটি ফার্স্ট বা সেকেন্ড হইতো, থার্ড হইতোই না বলা যায়, ফার্স্ট বা সেকেন্ড। ওনাদের যে পার্টস গুলো দিছিল, ওইটা আমি পরে গেছিলাম খুঁজতের জন্য, বাট ওই পার্টস আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল নেই। পরবর্তী জানতে পারছি ওইটা হচ্ছে রেডিমেড, মানে ওটা হচ্ছে তাদের বাচ্চাদের জন্য এটা বানাইছে। আচ্ছা। হ্যাঁ, জাপানে যারা বাচ্চা আছে তাদের হাতে এটা দিয়ে, তারা এটা দিয়ে বানায়। আচ্ছা, রোবট বানাইতেছে লেগোর মতো তো জিনিসটা, আপনার যে মোটরটাও লেগোর মতো লাগা যাচ্ছে। হ্যাঁ, প্রসেসরটা, চাকাটা, সবকিছু এরকম। তো বুঝতেই পারতেছেন জিনিসটা এরকম। তো রোবটটা হচ্ছে খুব কিউট। তো ওই দেশের বাচ্চারা এগুলো করতেছে, আর আমরা কলেজে এসে তো বুঝতে পারতেছেন লেভেলটা আসলে কই, অনেক অনেক ডিফারেন্স। আর আমরা তখন যেটা করতেছিলাম ওই জিনিসগুলো আবার ভার্সিটির পোলাপাইনরা করতেছে। মানে চায়নারা যে বাচ্চারা করতেছে
ওইটা আপনার জাপানে। প্রজেক্ট জাপানে, চায়না তো হয়তো করে। হ্যাঁ জাপানে, তার আপনার ওটা প্রজেক্ট হিসেবে করছিলেন, যে প্রজেক্ট কিনা বাংলাদেশে ভার্সিটি লেভেল স্টুডেন্টরা করে। রাইট। তাহলে কতটা পিছিয়ে আছি আমরা। হ্যাঁ, তো লাইন ফলোয়ার রোবট কিন্তু এখন ভার্সিটিতে কম্পিটিশন হয়, ভার্সিটিতে গেলে দেখবেন লাইন ফলোয়ার রোবটের কম্পিটিশন হচ্ছে, তারপর হচ্ছে সকার বটের কম্পিটিশন হচ্ছে। তো পরবর্তীতে এগুলো আমরা আমাদের ক্লাবে আমি শিখাইতাম, দেন হচ্ছে কম্পিটিশন করতাম, ইন্টার কলেজ হোক বা ইন্ট্রা হোক, সব কিছুতে আমরা কম্পিটিশনগুলো রাখতাম। মানে আপনাদের মনে সেট গোল তো সেট যে আপনি এটা নিয়ে কাজ করবেন রোবোটিক্স নিয়ে, তো কি করে সুন্দর করে জুতা দিয়ে চলে গেলেন। আচ্ছা, গোল তো আসলে সেট হয়ে গেছে যে আমি এটাই করবো, এন্ড বিজনেস প্ল্যানও মাথায় অলরেডি রেডি। রাইট। কলেজ থেকে বের হওয়ার পর যখন পরীক্ষা দিতেছিলাম, অ্যাডমিশন চান্স হইতেছিল না, কারণ আমার টার্গেট ছিল আমি রোবোটিক্স কোনখানে পড়ে আমি ওখানে করবো। বাট বাংলাদেশে ওরকম রোবোটিক্স কোনো ডিপার্টমেন্ট ছিল না। এক তো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আছে, তার একটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আছে, এই দুটাতেই আছে ছিল তখন। এখন হয়তো অনেক ইয়াতে আইসা পড়ছে, জানি না 8 বছর অনেক কিছু চেঞ্জ হইতে পারে। আমি বুঝি এই দুইটা তো আসলে প্রাইভেটে হয়তো পড়লে কিছু টাকা লাগবে, বাট আমার কাছে তো টাকা নেই। আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল অবস্থা অত ভালো ছিল না, যেহেতু আমি তখনও টিউশনই করতাম, সবাই যেহেতু পড়তে আমি যেতাম পড়াইতে, এরকম আর কি আমার রুটিন ছিল। তো ওইখান থেকে যা আসতো আমি ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউট করতাম, আমার পড়াশোনার বই খাতা পত্র যাতায়াত সবকিছুতে তো আসলে লাগতো, তো নিজের খরচ নিজে চালাতাম। তো অত টাকা তো নাই আসলে, বাইরে যাওয়ারও টাকা নেই, প্রাইভেটও পড়ার টাকা নাই, ঢাকা ভার্সিটিতে তো চান্স হয়নি। যেহেতু চায়নাতে এই সবকিছু তৈরি হয়, চায়নাতে হয়তো আরো ভালো পড়াশোনা, আরো ভালো। তো যখন খাটাখাটি করে দেখলাম যে চায়নাতে হচ্ছে আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনেক ভালো ভালো ভার্সিটি, যেগুলো বাংলাদেশে ধারে কাছেও নাই, সেগুলোতে আপনি পড়ার সুযোগ পাচ্ছেন খুবই নামমাত্র টাকায়, অ্যান্ড উল্টা তারা আপনাকে স্টাইপেন্ড দিচ্ছে। তো যখন এগুলো দেখলাম তখন আমার খুব ইন্টারেস্ট দেখলো যে আমি চায়না যাব, পড়াশোনা করবো, রোবোটিক্স শিখবো, অ্যান্ড হচ্ছে বিজনেস করবো। তো তখন থেকে এরকম প্রিপারেশন, যেমনি হোক টাকা গুছাইতে হবে। এমনিতে আপনার আর্থিক সিচুয়েশন কিরকম ছিল যে বিজনেস স্টার্ট করার মতো? যেমন অনেক যারা দেখতেছেন অডিয়েন্স, তো দেখা যায় অনেকের যে একটা বিজনেস করবে, ফ্যামিলি হয়তো টাকা ব্যাকআপ দিতে পারে না, আবার কেউ কেউ ইচ্ছে করে দেয় না, যে ছেলে পারবে কি পারবে না। আসলে বাংলাদেশের কালচারটা এরকম, বা ফ্যামিলি কালচারটা এরকম যে পড়াশোনা করছে, এত পড়াশোনা করছো এখন বিজনেস করবি, মানে এই জিনিসটা আসলে কেউ মেনে নিতে পারে না। আমার ফ্যামিলিও ডিফারেন্ট কিছু না, এরকমই ছিল, যার কারণে নিজেরই সবকিছু করা লাগছে, ফ্যামিলি সাপোর্ট ছাড়া, ফ্যামিলির এগেনস্টে গিয়ে সম্পূর্ণ আর কি টোটালি ফ্যামিলি আর আপনি আসতে সেপারেট এই বিষয়ে। হ্যাঁ, আচ্ছা এটা স্টোরি আছে বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেহেতু রোবোটিক্সে ঢুকছি, মাঝখানে একটা কথা প্রশ্ন বলে নি, আপনার বয়সটা কত? আমার বয়স 27। 27 এবং 8 বছর আগের কথা বলতেছেন। হ্যাঁ, 19 বছর বয়সে। 19 বছর, 18-19। মানে আপনি এই কম বয়সের মধ্যে এত কিছু করে ফেলছেন। অনেক কিছু করি না, অল্প কিছুই করছি, আল্লাহ যেন আরো কিছু করার অবশ্যই আল্লাহ তাআলা তাকদিরে রাখলেন, চাইলেন অনেক অনেক বড় বড় কাজ আপনার মাধ্যমে ইনশাআল্লাহ সব কামিয়াবি করবেন। ঠিক আছে, এরপর নেক্সট। চীনে যাওয়ার জন্য তখন আমি টিউশনে তো করতামই, অ্যান্ড অলসো আমি ফুড ডেলিভারি কাজ শুরু করছি। মানে বাংলাদেশে আপনি ফুড ডেলিভারি কাজ শুরু করছেন? হ্যাঁ, মানে মানুষ করে কি বাইরের দেশে গিয়ে, ইউএসএ তে গিয়ে করে, বা কানাডায় গিয়ে করে, বা অস্ট্রেলিয়া গিয়ে করে, সেটাই আমি বাংলাদেশে, উনি বাংলাদেশে করতে আসলে মানুষ কমফোর্ট ফিল করে না, এটা অনেক রিনাউন্ড বা অ্যাকসেপ্টেবল একটা প্যাশন না, মানে মানুষ হেয়র চোখে যে কেউ এটাই বলবে যে বাইরের দেশে কিন্তু ঠিকই করতেছে। হ্যাঁ, বাইরের দেশে এবং এটা খুব ওকে ফাইন, হ্যাঁ যখনই দেশে তখনই বা ওখানে টাকাও বেশি, একটা ডেলিভারি করলে 400 500 1000 টাকাও আসে, এবার বাংলাদেশে আসে হচ্ছে 30-40 টাকা 50 টাকা। তাই ফুড ডেলিভারি কাজ শুরু করলাম। কি করব, মানে আড্ডা না দিয়ে তো আসলে ওই টাইমটা যদি আমি সাইকেল চালাতাম, যদিও সাইকেলটা আমার টাকায় কেনা, তো সাইকেল চালাতে পছন্দ করতাম অনেক, তো সাইকেল চালানোর মাধ্যমে যদি ইনকাম হতো তাহলে আরো ভালো। ওটা করতে গিয়ে অনেক লার্নিং, অনেক অনেক রকমের এক্সপিরিয়েন্স ফেস করছি, এটা বলতে গেলে পুরো একটা পডকাস্টে চলে যাবে, তো এটা বেশি উল্লেখ করব আরেকদিন আমরা শুনবো প্রয়োজনে ইনশাআল্লাহ। তো বাসায় জানাই নাই কখনো যে ফুড ডেলিভারি কাজ। আচ্ছা, টোটালি বাসায় গোপন ছিল যে আপনি ফুড ডেলিভারি? যখন এই যে পডকাস্টের মাধ্যমে আমি প্রকাশ করছি তখন জানতে পারছে, তার আগে জানতো ফুড ডেলিভারি পর্যন্ত করছেন না, এটা জানাইলে হয়তো ভালো চোখে দেখতো না, বা অনেক কথা শুনতে হইতো, তো যার কারণে আমি এটা জানাই না। কারণ এই ভালো স্টুডেন্ট, এত পড়াশোনা করাই, এত কষ্ট করে ফুড ডেলিভারি কাজ করবি, এটা তো আসলে কেউই অ্যাকসেপ্ট করবে না। রাইট। এন্ড টিউশনিও করতাম, তো ওইভাবে মোটামুটি 2-3 মাস 4 মাস আমার অনেক ভালো যাচ্ছিল আলহামদুলিল্লাহ, টাকা পয়সা মোটামুটি অল্প কিছু জমছিল আর কি। এমন সময় আমার সুসময়ের দিন শেষ হয়ে গেল। আচ্ছা, সুসময়ের দিন শেষ হয়ে গেল কেন? করোনার লকডাউন শুরু। লকডাউনে আমার সব স্কুল কলেজ বন্ধ, এন্ড সব স্টুডেন্ট কাট অফ, কোনো টিউশনি থাকলো না, ফুড ডেলিভারি কাজও সাময়িকভাবে বন্ধ হয়ে গেল, যদিও কিছুদিন পরে আবার শুরু হয়েছে। তখন একটা ক্রাইসিসে ছিলাম, আল্লাহ এটা যা করছে আল্লাহরই প্ল্যান ছিল।
আমার ফোনটাও নষ্ট হয়ে যায়। পরে যা টাকা জমছিল একটা ফোন কিনছি। যে আরো 2-3 মাস যাবো যে লকডাউন ছিল এটার জন্য আসলে ভালো হাতে যা টাকা জমছিল মোটামুটি শেষ হয়ে গেছে। এখন কি করব, চায়না থেকেই তো আসলে করোনা ভাইরাসের উৎপত্তি, এখন চাইনাই যাবি তুই, এটা কেমন হইলো? এটা তো আসলে কেউ মাইনা নিতে পারতেছে না। রাইট। উল্টা চায়না থেকে সবাই এসে পড়তেছে, যারা স্টুডেন্টরা ছিল বা যারা থাকতো। তার মানে আপনার যে ড্রিমটা ছিল, প্ল্যানটা ছিল, কিন্তু আস্তে আস্তে গুটে গেছে। আস্তে আস্তে হচ্ছে ধুলিসাৎ হইতে শুরু করে। তারপর আমি আশা ছাড়ি না যাবই। আমার যেসব ফ্রেন্ডসরা যাদের আমি অনেক ইন্সপায়ার করছিলাম চায়না যাওয়ার জন্য, ওরা দেখি যে অনলাইনে ভর্তি হয়ে গেছে চায়নায়। এখন তখন তো অনলাইন ক্লাস চলতেছিল। আমি বললাম, দুটো বাইরে যাবো পড়াশোনা করতে, অনলাইনে কেন পড়বো? তো মানে আমার পড়ার মোটিভটা তো ডিফারেন্ট, আমার তো অবজেক্টিভটা ডিফারেন্ট। আমার হচ্ছে প্রপার শিক্ষা জিনিসটা এন্ড বিজনেস করা। আমি যেটা অনলাইনে গিয়ে আমার শুধু এখানে আমি 3-4 লাখ টাকা আমি অ্যাডমিশন নিয়ে আমি কেন, এটা তো আসলে কোনো মানি হয় না। আর টাকা তো আমার এরকম না যে অনেক টাকা, হোটেল টাকা এরকম না, আমার খুব কষ্টের টাকা, যদি অত টাকা জমে নেই। তো তারপরে হাল ছাড়ি নেই, ফুড ডেলিভারি করতেছি। এমন সময় আমার হচ্ছে যেই বিজনেস পার্টনার বলেছিলাম আগে যে আমার কলেজের ইমিডিয়েট জুনিয়র আমার ক্লাবের, আমাকে নক দেয় যে ভাই করোনার সময় চলতেছে, আমার কাছে মাস্ক, ওই যে আমরা তখন KN95 মাস্কটা অনেক চলতো, আমাদের তো শেষ 300-350 টাকা করে আর কি। টি শার্টের বিজনেস ছিল ওই সময়, আমরাও ধরার চেষ্টা করছিলাম। আচ্ছা। আমরাও লেট করে ফেলছি, দেখি যে সেলের দিকে শেষ চলে আসছে। তো আমরা হচ্ছে মিডলে শুরু করছিলাম। তো ওই একটা সোর্স থেকে মাস্ক নিয়ে আমার কাছে পাঠায় দেয় যে ভাই আমি মাস্ক সোর্স করতে পারবো, আপনি জাস্ট ডেলিভারি গুলো করে দিবেন, আমি অর্ডার নিয়ে নেবো। ও আপনি তো ডেলিভারির কাজ করেন, তা আপনার ডেলিভারি আশা করি করতে পারবেন। আচ্ছা হ্যাঁ, সমস্যা নেই, তুই পাঠা, আমি দেখতেছি। ওই করছে কি 1 কার্টন মাস্ক আমার পাঠাই দিছে। ওটা ডেলিভারি চার্জ ছিল 500 টাকা। তো আমি ওই 500 টাকা দিয়েই ওটা রিসিভ করি, আর ওইটাই আমার এই ফুল এন্টায়ার বিজনেস জার্নিতে আমার ইনভেস্টমেন্ট 500 টাকা। আচ্ছা। আর কোনো টাকা আমি আমার পকেট থেকে ঢালি নেই। আমার পার্টনারের হচ্ছে ওইখানে সম্ভবত 7-8 হাজার টাকার মাস্ক ছিল, কিনে আমার কাছে পাঠাইছে, আমি রিসিভ করছি। এখন রিসিভ করার পর তো আরেক বাধা, আমি এগুলো রাখবো কই? বাইরের জিনিস ঘরে উঠাইলে তো দিব মায়ের, তাই করোনার জিনিস, করোনা ভাইরাস নিয়ে আসছো, বুঝছেন না? বিষয়টা এরকম। তখন তো মানে সব ফ্যামিলিতেই তো আসলে, নট অনলি আমার এরকম না, সবারই বাইরে থেকে কিছু আনলে অনেক সতর্ক থাকতে সব। তো এমন সময় কি করব, আমার এক স্টুডেন্টের বাবার ছোট একটা দোকান ছিল। আমি আঙ্কেলকে বলছিলাম, আঙ্কেল এটা রাখেন, আপনিও বিক্রি করেন, আমার এত টাকা দিয়ে আপনি এত টাকা লাভ রাখেন। ভালো প্রস্তাব দিছিলেন। আর আমার যা অর্ডার আসবে আমি আপনার থেকে নিয়ে যাবো, কারণ বাসায় তো উঠাইতে পারতাছি না, কেউ জানেও না। তো হচ্ছে শুরু আর কি। পরে মাস্কে লস খাইছি, প্রথমে কিছুদিন লাভ দেখছি, দেন লস খাইছি। মানে এই হচ্ছে বিজনেস জার্নি শুরু আর কি এই মাস্কের মাধ্যমে। সবারই দেখা যায় স্টার্টিংটা লস, দেখা যায় করোনার সময় হচ্ছে অনেক বিজনেস দাঁড়াইছে। হ্যাঁ, সবাই কিন্তু টিকতে পারে না। মেডিকেটেড বিজনেসগুলো খুব ভালো দাঁড়িয়েছে। আর অনলাইন বিজনেস অনেক, মানে অনলাইনে যে আসলে কেনাকাটা করা বা অনলাইনে যে কিনতে হয়, এইটা মানুষ তখন নিডটা ফিল করছে। এন্ড আমরা ওই সুযোগটাকে কাজে লাগাইতে পারছি আলহামদুলিল্লাহ। মাস্কে তো লস খাইলাম, দেন সার্জিক্যাল মাস্ক শুরু করছি। সার্জিক্যাল লস খাওয়ার পরে কি ফিল হয় নাই যে আমি তাহলে বিজনেসটা এদিকে না আগাই? ফিল হইছে, বাট ওই যে মাথা তো একটা আমার টার্গেট আছে যে আমার চায়না যাওয়া লাগবে। যেমনি হোক আপনার প্যাশন, বিজনেসে যেহেতু ঢুকছি, হ্যাঁ বিজনেস যেহেতু ঢুকছি, এটা শেষ দেখে ছাড়বো। কিছু টাকা কামাই, তারপর চায়নাতে গিয়ে আমি রোবোটিক্স নিয়ে, হ্যাঁ মানে কিছু তো করতেছি না তখন, মানে এইটাতে লাগিয়ে থাকে, যদি প্রফিট হয়। আচ্ছা। আর তো কিছু করার জায়গা নেই, কারণ আমার টিউশনই নেই। আমি একজন মানে ড্রপ আউট স্টুডেন্ট, আমি তো আর ভার্সিটিতে ভর্তি হই নাই, কিন্তু তখন তো আবার সব বন্ধ, অনলাইনে চলতেছে, আমি ভর্তি হই নাই কোথাও, আমার কাছে টাকা নাই, আমি অনলাইনে পড়বো না। তো যার কারণে হচ্ছে বিজনেসটা কন্টিনিউ করছি। এখানে কিন্তু শিখার অনেক বিষয় আছে। আপনারা দেখেন যে মানে প্রত্যেক মুহূর্তে কিছু নতুন কিছু আসে, শিক্ষা আসে, আপ ডাউন আসে। আর হুট করে যদি কেউ মনে করে না মাস্ক বিক্রি করছি আর কিছু করার নাই, বাট ব্যবসায়ী করবো না, এখানেই প্রবলেমটা তৈরি হয়। তখন ওই যে ফেইলিওর দেখে অনেকে বের হয়ে যায়। আপনি ফেইলিওর পর্যন্ত তো যে গেছেন, যে টাইম লাইনটা গেছেন, ওই টাইম লাইনে তো আপনি স্ট্রাগল করছেন, অনেক লার্নিং আছে, অনেক এক্সপিরিয়েন্স আছে। তো আপনি যদি তখনই ছেড়ে দেন জিনিসটা, আপনার তো ফুল জার্নিটাই লস, এটা তো আপনার পুরো টাইমটাই লস। রাদার দেন আপনি যদি আগে যান, হয়তো ভালো কিছু থাকতে পারে, কারণ আল্লাহ তো বলছে মানে ধৈর্যশীলদের সাথে আছে আল্লাহ। হ্যাঁ, সবরটা অনেক ইম্পর্টেন্ট ভাই, যে কোনো জায়গায়। রাসূল যে 4 নাম্বার শর্ত দিলেন, সবর করো, সবরটা। তো এরপরে কি হলো? তো যে মাস্কে লস খাইছি, দেন চাবির রিং বিক্রি করছি, কাস্টমাইজ চাবির রিং। ওইখানে ওই যে আবার মানুষের ওই যে ছবি দিয়ে, হ্যাঁ সেই সময়টা ভালো স্টার্ট হয়েছিল। তারপর হচ্ছে নাম খোদাই, তখন ভাবলাম যে আচ্ছা মানুষের ছবি খোদাই করে জিনিসটা মানে নিজের সাথে রাখা জিনিসটা কেমন হয়ে যায় না, একটু ইসলাম আপনি ইসলামিক প্র্যাকটিসটা করতেন? আমি হচ্ছে ক্লাস 7 থেকেই আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ। নামাজ পড়তাম এন্ড হচ্ছে আস্তে আস্তে অনেক স্টেজে আস্তে আস্তে লার্নিং। না, আল্লাহর সাথে সম্পর্ক এটা একদিনে হয় না কখনো, আস্তে আস্তে ধীরে ধীরে হয়। হ্যাঁ, ওইটা মানে কাকে দিয়ে, মানে আমার একটু জানতে ইচ্ছা করতেছে মাঝখানে একটা কাউকে gap দিয়ে না আসলে। অ্যাকচুয়ালি আমি এরকম না যে কেউ আমাকে অনেক বেশি বুঝাইছে এরকম, মানে বুঝাইছে দেন আমি নামাজ পড়ছি এরকম না। আপনার এই যে সেক্টরটা, এটা নিয়ে কিন্তু কথা বলা হয়নি গো। মানে আমার ফ্যামিলি ওরকম প্র্যাকটিসিং মুসলিম না, টু বি অনেস্ট। আমার ইচ্ছা ছিল যে মানে সৃষ্টি করছে আল্লাহ, একটা তো উদ্দেশ্য আছে। এটা আমার মাথার মধ্যে অলওয়েজই চলতো আর কি এইসব বিষয়গুলি। নিজের থেকে জিনিসটা আসতো। বাসায় নামাজ পড়তেছি না, মানে কাউকে দেখে ওরকম ইন্সপায়ার হওয়ার সুযোগ ছিল। বাবাকে দেখতাম, বাবার সাথে অত ফ্যামিলিতে ওরকম টাইম দেওয়া হয় নাই, যার কারণে ওরকম সাহসটা আসতো। তো এক সময় ক্লাস 7 থাকতে একটা কোচিং এ ভর্তি ছিলাম আমি বাইরে। তো তখন হচ্ছে অনেক টাইম বেশি বাইরে থাকা হতো। আমার প্ল্যান ছিল যে আমি যে সময়টা বাইরে থাকবো তখন যদি নামাজ পড়ার সুযোগ থাকে আমি পড়বো, বাসায় পড়বো না। বাসায় পড়তে এবং লজ্জা একটা বোধ হইতো আর কি। হুট করে এই ছেলের কি হলো, নামাজ পড়তেছে বা So, যখন খেলতে বাইরে যেতাম বিকালে আসর নামাজটা পড়তে যেতাম, বাসায় ঢোকার আগে মাগরিব নামাজটা পড়ে যেতাম, মানে এরকম। তো আমার মনে হচ্ছে যে আরেকটু সময় যদি বাইরে থাকতাম তাহলে এশার নামাজটা হয়তো পড়ে যেতে পারতাম। তো যে কোচিং এ ভর্তিছিলাম ওটা আবার সন্ধ্যার কোচিং ছিল, ক্লাস 7 থাকার কথা বলতেছি। কোচিং শেষ করে বাসায় আসার পথে এশার নামাজটা পড়ে আসতাম, মানে এইভাবে আর কি নিজে থেকে আমার একটা মানে ওই যে একটা প্ল্যান ছিল যে আমি এটা পড়বো যেমনি হোক, সবাই পড়তেছে আমি পড়তেছি না কেমন দেখায় না। আল্লাহর দুনিয়া আসছে, এটা তো একটা আল্লাহ আদেশ করছেন, এটা ফরজ কাজ, এটা তো আমার পড়তে হবে। মানে ওইখান থেকেই, এমন না যে আমাকে কেউ মোটিভেট করছে বা আমি কাউকে দেখে কোনো শায়েক আলেম এরকম না। আল্লাহ দিছে, নিজে থেকে বললে তো ভুল হবে, আল্লাহ আমার মধ্যে এটা বুঝটা দিছে। দেন অনেক লার্নিং, অনেক আলেম, অনেক বক্তা, অনেক জনকে দেখে অনেক কিছু শিখছে। এটা পরবর্তী আস্তে আস্তে লার্নিং জিনিসটা, হ্যাঁ, যে আসলে ফতোয়া অনেক বলেন বা যে বিষয়াদিগুলো আছে জীবন চলতে লাগে, তো এই জিনিসগুলো আমি ঘাটাঘাটি করতাম আর কি, করে শিখতাম যে আসলে এটা হালাল, জায়েজ কি না জায়েজ, ভুল হচ্ছে কিনা, মানে সিনসিয়ার থাকতাম যে আমার গুনাহ হয়ে যাচ্ছে কিনা, আবার এই কাজে ভুল হচ্ছে কিনা, এই কাজটা কি শরিয়া সম্মত কিনা। হয়তো করে ফেলছি অনেক দূর, পরে আবার রিসার্চ করতেছি, আচ্ছা কইরা ফেলছি, এটা তো ভুল হয়ে গেছে, এটা তাহলে বাদ, মানে এরকম। তো এইগুলোর প্র্যাকটিসে ছিলাম আর কি। আস্তে আস্তে এগুলো লার্নিং। স্কুলে থাকতেও দেখা যেত যে মানে আমাদের তো হচ্ছে আমার কম্বাইন্ড স্কুল কলেজে পড়া হয় নাই কখনো, স্কুল আমার ছিল আলাদা, হ্যাঁ, ব্রাঞ্চ আলাদা ছিল মেয়েদের, বাট হচ্ছে সবার সাথে একটা কানেকশন থাকতো আর কি, ঠিক আছে, সেম ব্যাচের, হয়তো এই ব্যাচ পড়তে যেতেছে কেউ, ওর সাথে কানেকশন হয়ে গেল এরকম। তো ফেসবুকে অনেকের সাথে অ্যাড ছিল, কথাবার্তা হইতো, মানে এরকম হইতো। বাট আমার মধ্যে লজ্জাবোধটা কাজ করতো যে না আমি একটা মেয়ের সাথে হাঁটবো বা ঘুরবো, মানে কেমন জানি লাগে না, আমি এইসবে মানে ছিলাম না, বা আমার ওই সাহসটা হইতো না, ঠিক আছে, এরকম আর কি। আমি অনেক শাই ছিলাম, আর ভাবও ছিল অনেক, একটা গায়রত আছে না, আমি কেমন একটা মেয়ের সাথে ঘুরতে পারি, ঠিক আছে। না, মুমিনের অবশ্যই গায়রটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিনা অনেকেই হারায় ফেলছে। হ্যাঁ, তারপর স্কুলে থাকতে হচ্ছে টিফিন টাইমে সবাই খেলতে যেত, আমার হচ্ছে ডে শিফট ছিল, 12টা থেকে ক্লাস শুরু হইতো, আমি যেতাম নামাজ পড়তে, পড়াইতাম আমাদের একটা প্রেয়ার রুম, দৌড় দিয়ে গিয়ে একটা সিঙ্গারা খাইলাম ক্যান্টিন থেকে, নামাজে চলে গেলাম, জোহরের নামাজ। বাট তখন নামাজটা পড়তাম ঠিক আছে, বাট দিনের অনেক কিছু জানতাম না। যেমন তখন কেউ যদি গিটার বাজাইতো, কেউ যদি নাচতো, কেউ যদি গান গাইতো, ওটা অ্যাপ্রিসিয়েট করতাম, যারে সেই তো ছেলেটা তো সেই গিটার বাজায়, সেই ট্যালেন্ট, মানে এভাবে আর কি ট্রিট করতাম জিনিসগুলো। তবে ধরেন একটা মেয়ের সাথে সামনাসামনি কথা বলো কোনো প্রয়োজনে, এটাও মানে অনেকটা মানে পাত্তা দিতাম না, যে আচ্ছা ঠিক আছে প্রয়োজনে কথা বলতেই পারে, ঠিক আছে। বা যে বিভিন্ন তখন কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতাম, অনেক বিভিন্ন সংগঠন করতাম আর কি, চ্যারিটি টাইপের আর কি, যেমন আম উৎসব করলাম, পথ শিশুদের যে শিক্ষা সামগ্রী বিতরণ করলাম, শীত বস্ত্র বিতরণ, এগুলো করতাম আমি তখন। তো এখানে আমাদের সাথে আমাদের টিমের সাথে কিছু মেয়েরাও যাইতো, তো এই জিনিসগুলোকে অনেক মনে করতাম আর কি, নর্মাল মনে করতাম, অতটুকু পর্যন্ত আর কি ছিল। তো এই লার্নিং গুলো আস্তে আস্তে হয়েছে আর কি। তো ওই যে গিটার বাজাই, গিটারের আড্ডায় বসতাম, ঠিক আছে, এই যে স্টেডিয়ামে, তো আগে শেরে বাংলা স্টেডিয়ামের যে আউটডোর জায়গাটা, ওখানে বসে বাদাম খাইতো, ওই গিটার বাজাতো, মানে এই জিনিসগুলো তখন নর্মাল মনে করতাম। আস্তে আস্তে লার্নিং হয়েছে। কেউ শিখানোর লোক কেউ ছিল না, যেগুলো ধরায় দিলে, তখন তো আমার টার্গেট ছিল নামাজটা ফুলফিল করা। হ্যাঁ, নামাজটা, বাট দিনের যে বিষয়গুলো এগুলো তো জানতাম না। পরবর্তীতে লার্নিং হয়েছে, আর গিটারটা এটা তো শয়তানের বাক্স, এটা কেমনে আমি অ্যাপ্রিশিয়েট করতেছি, এই নাচটা আছে, এটা তো আসলে যাই হোক বেশি ডিপে গেলে আসলে মানুষ, মানে আমার এই সাইডটা আসলে কেউ দেখে নাই, এই জন্যই আমি আরো পুরো চেষ্টা করতেছি। আমি আসলে জানতাম না এই বিষয়গুলো, মানে আপনাকে দেখছি যে ইসলামিক ওয়েতে চেষ্টা করতেছেন আপনার বিজনেস সবকিছু মেইনটেইন। আচ্ছা, তারপর যে মানে বিজনেসে যখন ঢুকলাম, বিজনেসে সবাই কন্টেন্ট বানাচ্ছে, মিউজিক ইউজ করতেছে,
ঠিক আছে, ফিমেল ক্রিয়েটর কমন যে মানে এটা মানুষ প্রদর্শনের মাধ্যমে ধরে না, আর একটা গান লাগাইছি কি হয়েছে, আমি তো আর হারাম কিছু বেচতেছি না ভাই। আপনি হারাম কিছু বেচছেন না, বাট আপনি হারাম ওয়েতে বেচতেছেন, রাইট। এটা কেউ ফিল করে না আসলে। যার বিজনেস তো আমার হালাল, আমি তো হালাল প্রোডাক্ট বিক্রি করতেছি, আমি তো বাদাম বেচতেছি, মধু বেচতেছি, বা কাপড় বেচতেছি, বা আমি পাঞ্জাবি বেচতেছি, যাই বেচতেছি ভাই, পিছে একটা চমলক একটা মিউজিক লাগাই দিছে, ঠিক আছে, বাট এই জিনিসটাকে ফিল করতেছে না। তো আমি তো ওই গন্ডি থেকে আসছি যে মানুষ যখন গিটার বাজাইতো, গান বাজনা করতো, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম এক সময়, রাইট। বাট অ্যান্ড অলসো কিন্তু নামাজও পড়তাম ওই সময়, 5 ওয়াক্ত নামাজও কিন্তু আমার কন্টিনিউ, ইভেন আমি তাহাজ্জুদও পড়তাম তখন, মাশাআল্লাহ। ঠিক আছে, মানে 3টা বাজে তাহাজ্জুদ পড়তাম, আবার একটু ঘুমাইতাম, আবার হচ্ছে নামাজে ফজরে উঠতাম, আবার একটু ঘুমাইতাম, আবার পরে স্কুলে যেতাম, মানে এরকম। আবার ওই যে ওই অ্যাপ্রিসিয়েটও করতাম গান বাজনা, হ্যাঁ। অ্যাপ্রিশিয়েট করা, হ্যাঁ। তো ওইখান থেকে বিজনেসে যখন আসলাম, যে মানুষ এই যে গান বাজনা লাগাইতেছে, ঠিক আছে, এটাকে মানুষ হালাল মনে করতেছে, ভাই আমার বিজনেস তো হালাল, আমি তো ভাইরাল হবে না, ভাই ট্রেন্ডিং মিউজিক যদি ইউজ না করি তো ভাইরাল হবে না। এই জিনিসগুলো আসলে মানুষ খুব নর্মালি নিত। যখন কাউকে আমি বলতাম ভাই কি বলতেছে না বলতেছে, বোধহয় এটি মানে মানুষ হারামটাকে হারাম মনে করতেছে না, মানুষের যে লার্নিংটা নেই। আমার তখন যে লার্নিংটা ছিল না, এখন মানুষের মধ্যে আমি জিনিসটা দেখি, যখন আমি বুঝলাম তখন আমি সবকিছু আরে অ্যাপ্রিসিয়েশনের তো গালি দেওয়া উচিত, এটা তো আমার ক্ষতি করতেছে, হ্যাঁ, আমি এখান থেকে দূরে থাকি, আমি আড্ডায় কেন আসি। হ্যাঁ। তো এই জিনিসগুলো যখন লার্নিং হলো, তখন থেকে আমার ওই যে বিজনেসও আমার যে পার্টনার আসছে, আমি বলছে যে না, কন্টেন্টে কোনো গান বাজনা ইউজ করা যাবে না। আচ্ছা, এখানে একটা বিষয় থাকে যে বিজনেস পার্টনারের সাথে যে সমঝোতার বিষয়টা, এটা খুব বানাতো একটা ব্যাপার। না, আমার পার্টনার অনেক এই দিক থেকে অনেক বেশি সম্মান করে আমাকে, আমার প্রত্যেকটা ডিসিশন সে অ্যাপ্রিসিয়েট করে অ্যান্ড শ্রদ্ধা করে, যেহেতু আমি ওর বড় ভাই, আচ্ছা, ঠিক আছে, এটা আমার ইমিডিয়েট জুনিয়র, তো এই জায়গা থেকে আর কি ওর মধ্যে এই জিনিসটা আছে, অনেক মানে বুঝে আর কি, ঠিক আছে। অনেক বিজনেস আসলে ভেঙে পড়ে শুধু না রাইট পার্টনার আন্ডারস্ট্যান্ডিং এর অভাবে। আপনার বিজনেস থেকে মিউজিক এর পরে বাদ দিচ্ছেন একদম, বিজনেসে তো মিউজিক কখনো ঢুকেই নেই। ঢুকাই নেই, মাশাআল্লাহ। আমার তো লার্নিং অনেক আগে হয়ে গেছে কলেজে থাকতে, আচ্ছা, কলেজ থেকে বের হওয়ার পর না আমি বিজনেস শুরু করছি। তার মানে স্কুল থেকে আপনি কিন্তু এটা মানে কন্টিনিউয়াস অল্প অল্প করে লার্নিং এর ভিতরে ছিলেন। আর হ্যাঁ, প্রত্যেকটা আমার স্টেজে লার্নিং হয়েছে, বাট আমি প্রথমে নামাজটা ধরছি, ওই যে বললে না নামাজ যে গুনাহগুলোকে দূর করে, বা নামাজ পড়লে মানুষ মানে গুনাহ করে না। আপনি দেখতেছেন নামাজ পড়তেছে বিড়ি খাইতেছে, আপনি দেখছেন নামাজ পড়তেছে গান বাজনা করতেছে, আমিও তো করছি, মানে গান বাজনা অ্যাপ্রিসিয়েট করতাম, গিটার, মানে আমি গুনার মধ্যে ছিলাম, কিন্তু নামাজ পড়তে কিন্তু আস্তে আস্তে সব ঝরে পড়ছে, মানে একদিনে তো হবে না, একদিনে এই যে কন্টিনিউ করতে করতে এই লার্নিংটা আপনার আল্লাহ আপনাকে দিবে, যে আচ্ছা নামাজ কিভাবে গুনাহগুলোকে দূর করে, এইভাবে দূর করে। এটা ইট টেকস টাইম, একটা বিজনেস ম্যাচিউর হতে যে সময় লাগে, আপনার এই জিনিসগুলো ম্যাচিউর হতে সময় লাগে, ইমানটাও ম্যাচিউর হতে টাইম লাগে আমাদের সাথে, রাইট। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। বিজনেসে চলে আসি তাহলে। বিজনেসে কইছিলাম জানি আমরা ছিলাম মাস্ক বিক্রি করলেন, তারপরে চাবির রিং বিক্রি করলেন, ওই চাবি রিং এ, হ্যাঁ, যে মানুষের, হ্যাঁ, এখান থেকে আমরা চলে আসছি যে না এটা তো করা যাবে না। করছি কিছু 2টা ব্যাচ করছিলাম হয়তো, তারপর দেখলাম যে না, খাজনার চেয়ে বাজনা বেশি আন হচ্ছে, এটা ঠিকও হচ্ছে না, কাস্টমাইজেশন অনেক হ্যাসেল, নীলক্ষেতে গিয়ে করা লাগতো, বাট আগে বুঝালাম আচ্ছা ঠিক আছে, আসলেই তো, মানে আমি বুঝাইলে বুঝে, এটা খুবই ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করি। তারপর আবার একটা মাস্কের বিজনেস শুরু করছি, সেটা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের প্রিন্টেড মাস্ক, লুই ভিটন লেখা থাকতো, শ্যানেল লেখা থাকতো, গুচি লেখা থাকতো, মানে এই টাইপের প্রোডাক্টগুলো শুরু করছি, এগুলো অনেক ভালো চলছিল আমাদের। এটা নিয়ে ঘাটাঘাটি করছে যে ভাই ইজ ইট হালাল অর হারাম, অনেকে অনেক রকম আছে এটা নিয়ে, হ্যাঁ। কিন্তু আসলে বাংলাদেশের পরিবেশ প্রেক্ষাপটে অনেক কিছু প্রেক্ষাপটে আসলে এটা কেউ বলে না যে হারাম, মানে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো বিক্রি করা, কপি বিক্রি করা। অনেক মুফতি এটা ফতোয়া দিচ্ছে, মানে আমি ফতোয়া বোর্ড থেকেও আমি অনেক কিছু জানছি, আমি অ্যাপ্রুভাল নিয়ে আসছি যে না, এটা আমি যেভাবে করতেছি এটা কি হালাল বা শরীর সম্মত হবে কিনা। সে যতক্ষণ পর্যন্ত আপনি এটা বলে বিক্রি করতেছেন ততক্ষণ পর্যন্ত আসলে এটা হারাম হবে না। মানে এটা নিয়ে অনেকে কনফিউশন, কমেন্টও করে ভাই বিক্রি করতেছেন কপি করে, আবার ইসলামের কথা বলতেছেন। আসলে আমি বলবো না যে এটা আমি অনেক ভালো কাজ করতেছি, আমিও চাই না এটা, অন্য কিছু হয়তো করবো দেখি, বাট আমি যেটা বলতেছি আমি বলে বিক্রি করবো যে এটা এই জিনিস, হ্যাঁ এটা এই জিনিস। আপনি আর আমি তো কাউকে জোর করে কিনাচ্ছি না, আপনি কিনতেছেন, যেহেতু বাংলাদেশের ব্র্যান্ড গুলো নাই। আরেকটা যে ব্যাপার আছে ইসরায়েলের যে কানেকশন, আসলে আপনি কপিগুলো যদি কিনেন আপনি কিন্তু ইসরায়েলকে কোনোভাবে আপনি কিন্তু তাকে বেনিফিটেড করতেছেন না, ঠিক আছে। অনেক কিছুতে আসলে এক এক রকম ফতোয়া দেয়। তো যাই হোক, এটা অন্য টপিক। তো মানে যেহেতু কথা উঠে সেজন্য আমি বললাম, বাট মূল জায়গা হচ্ছে অ্যাটলিস্ট আপনি আপনার জায়গা থেকে ক্লিয়ার করে বলতেছেন যে ভাই এটা হচ্ছে কপি প্রোডাক্ট, রাইট। দেখতেছেন যে লুই ভিটনের একটা ব্যাগ,
কোটি কোটি টাকায় বিক্রি হইতেছে। আমাদের একটা জুতা আছে লুই ভিটনের সাথে এয়ারফোর্সের কোলাবোরেশন, এটা 1.5 কোটি টাকা দাম। 1.5 কোটি টাকা 1.5 কোটি দাম। টাকা, ঠিক আছে। বাট আপনি সেম ওইটা বানাইতে কত টাকা কস্টিং হবে? সর্বোচ্চ 20,000, মানে একবারে সেম টু সেম যদি বানান 20,000 30,000। এটা ট্রু, আমি নিজেও বেশ কিছু স্টাডি করছিলাম যেখানে কিনা লুই ভিটন বলেন বা এগুলো বলেন, এগুলো অ্যাকচুয়াল কস্ট খুবই কম। তারা তো এটার পিছনে একটা ক্রাফটার আছে, ডিজাইনার আছে, ম্যাটেরিয়াল গুলো প্রিমিয়াম, মানে ওই যে ব্যাগটা যেটা তারা কোটি টাকা বা লাখ টাকা দিচ্ছে, এটা কিন্তু সর্বোচ্চ 20-30,000 টাকা বানাইতে লাগতেছে, মানে সবকিছু ম্যাটেরিয়াল মিলে। তো এটা আমরা কপিটা যদি 2-4-5,000 টাকা বা 10,000 টাকার মধ্যে বিক্রি করি, আমি তো এক তো আমার ওই যে অত টাকা দিয়ে কিনা লাগতেছে না, না এই টাকাতে তারা কোনো বেনিফিটেরও হচ্ছে না, উপর দিয়ে আপনি হচ্ছে মানে সেম একটা জিনিস পাইলেন, আপনিও খুশি, হ্যাঁ আপনি খুশি, টাকাটা দিয়ে আমরা উপকারী হলাম, আমরা শত্রুদের উপকার করলাম না। এবং দিন শেষে তারা যে কোটি টাকার ব্যাগ বিক্রি করতেছে, আমাদের দেশে অনেকে আছে সেই কোটি টাকা খরচ করে তারা ওটা কিনতেছে, ওই টাকাটা দিন শেষে যাচ্ছে ওই কোম্পানির লোকদের হাতে। ওই টাকা দিয়ে বোম বানাইতেছে, মারতেছে। হ্যাঁ এটা করতেছে, লিটারেলি এটাই করবে তারা। দিন শেষে তো আসলে আর কোনো কিছু নাই, ওদের উদ্দেশ্যের একটা বড় একটা পার্ট কিন্তু ওখানে চলে যাচ্ছে। তারপর এই যে আমি একটা ঘড়ি পরে আছি, এটা এপির একটা ঘড়ি, এটা আপনার অরিজিনালটা কিনতে গেলে প্রায় 4 কোটি টাকা লাগে। 4 কোটি টাকা। আমাদের এটা হচ্ছে আমরা 32,000 টাকা বিক্রি করি, মিডিয়াম একটা গ্রেড। এটা যদি আপনি একবারে ওই সিমিলার প্রোডাক্ট নেন, সেক্ষেত্রে আপনার প্রায় লাখ টাকা পড়বে। বুঝতে পারতেছেন যে হিউজ। হ্যাঁ, আবার এটার দেখতে একই রকম 2-3 হাজার টাকারও আছে, মানে কপিরও কিন্তু অনেক রকম ভেরিয়েশন। হ্যাঁ কপির ভেরিয়েশন আছে অনেকগুলো। তো ওই যে আপনার কোটি টাকাটা ইনভেস্ট হচ্ছে না, আপনি টাকা সেভ করে আপনি আপনার শখ মিটাচ্ছেন, এটাই হচ্ছে। প্লাস আমি আমার ওই ওদেরকে আমাদের শত্রুদের হাতে টাকাটা তুলে দিচ্ছি না। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি যে আপনি খুব ভালো একটা কাজ করতেছেন। জানি না, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আমি আমার যুক্তিটা আসলে পেশ করলাম, এটার পিছনে অনেক কথা আছে, আপনি হক নষ্ট করেন, মানে অনেক রকমের কথা আছে, এগুলোতে আমি না জানি। আমার পয়েন্ট অফ ভিউ আমি ক্লিয়ার আমি তো আমার কোনো উম্মার হক নষ্ট করতেছি না, কাফেরদের হক নষ্ট করেন। বাস্তবতা কিন্তু এখানে হয়তো অনেকে রেগে যান যে কাফের ওয়ার্ডটা শুনলে, কিন্তু এখানে আমরা ওইভাবে করে জেনারেলাইজ ভাবে বলতেছি না বিষয়টা। যাই হোক, এটা আরো অনেক অনেক টপিক, আমরা ওদিকে আর না যাই। ডিপ টপিক, মানে হ্যাঁ টপিক নিয়ে একটা পডকাস্ট, এই ডিপ, হ্যাঁ এই টপিক নিয়ে ভাই হিউজ আলোচনা, হিউজ কথা। আর আপনি কিন্তু কোনো আলেমকে এই বিষয়ে কথা বলতে দেখবেন না। আপনি যে আমি তো বললাম যে প্রত্যেকটা জিনিস সার্চ করে দেখি, আমাদের বাংলাদেশে কোনো আমি আলেমকে এই বিষয়ে কথা বলতে। আপনি যে এতটুকু হয়েছে না, দেখবেন কমেন্টে অলরেডি এটা নিয়ে। তো এর বাস্তবতা, এবং আসলে এর মাধ্যমে এটাও আরো একটা ভালো দিক কি, যারা দেখতেছেন অনেকে হয়তো জানেন না, তারা জানবেন, উপকার হবে মানুষের। বাট আমি এটা ইন্সপায়ার করবো না যে আপনি কপি বিক্রি করেন, আমি ইন্সপায়ার করবো আপনি নিজস্ব ব্র্যান্ড নিজে তৈরি করেন, এটা আরো ভালো। আমরা আমাদের উম্মার একটা আলাদা একটা ব্র্যান্ড থাকবে। রাইট। হ্যাঁ ইনশাআল্লাহ, এটা আমরা চাই যে আপনাদের যারা বিজনেস করবেন, তরুণরা আছেন, আপনারা নিজের একটা খুব চমৎকার কিছু করেন, যাতে কিন্তু আপনারা তাদের ব্র্যান্ডকে টেক্কা দিতে পারেন। ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলার প্ল্যান সব উত্তম। যাই হোক, এরপরে মাস্কে ছিল, আমরা আসি। হ্যাঁ মাস্ক বিক্রি করতেছি, ওইগুলো আবার অনেক ভালো, মানে মানুষ ওই যে আছে না একটা প্রয়োজনে কিনা K95 মাস্ক কি জন্য কিন্তু তার নিড, সে প্রোটেকশন চায় ভাইরাস থেকে, সেজন্য K95 মাস্ক কিন্তু। এখন একটু শিথিল হয়ে গেছে পরিবেশটা, তো যে আগে মানুষ প্রয়োজনে কিন্তু K95 মাস্ক কি জন্য কিন্তু, প্রোটেকশন লাগবে, ভাইরাস থেকে প্রোটেকশন লাগবে, আমি মরতে চাই না, আবার লাগবে। তারপর হ্যাঁ নিড ছিল। আর এই ডিজাইনার বা হচ্ছে ব্র্যান্ডের মাস্ক যখন বিক্রি করছে, তখন মানুষ হচ্ছে শখে কিনা শুরু করছে। আচ্ছা আচ্ছা। তখন K95 মানুষ কিনতে হচ্ছে একটা, এগুলো কিনতে হচ্ছে 10টা, মানে এক একদিন এক একটা, মানে মাস্ক তখন একটা ফ্যাশন হয়ে গেছে। আরে K95 মাস্ক পরলে তো ভালো লাগতেছে না, এটা কেমন একটা মাস্ক, সাদা কালার, এটা তো মানে যাইতেছে না। তো এই ডিজাইনার মাস্ক গুলো যখন আমরা বিক্রি করা শুরু করছি, তখন বুঝছি যে আসলে মানুষের ব্র্যান্ডের প্রতি একটা ক্রেজ আছে, ফ্যাশনের প্রতি একটা ক্রেজ। আইডিয়া ডেভেলপমেন্টটা এখানে একটা ভূমিকা পালন করেছিল। তো ওইখান থেকে আইডিয়া, মানে ওই যে মাথার মধ্যে ঢুকে গেছে, আচ্ছা ব্র্যান্ডের জিনিস, ঠিক আছে। ব্র্যান্ডের একটা সুবিধা হচ্ছে, তারা তো অলরেডি মার্কেটিং করে ফেলছে, আমার নতুন একটা নাম তো আমাকে মার্কেটিং করতে হতো। হ্যাঁ, আবার রেস্ট্রিকশনও আছে অনেক, আপনি যখন অনলাইনে এগুলো বিক্রি করবেন, ব্র্যান্ড রেস্ট্রিকশন আছে, আপনার পেজ থাকে না। আমাদের অনেক পেজ আছে শুরু থেকে, যেহেতু এই মেডিকেল ইকুইপমেন্ট, মাস্ক, এটা তো এক তো রেস্ট্রিক্টেড ছিল অনলাইনে বিক্রি করা। দ্বিতীয়ত যেটা শুরু করছি এই ডিজাইনার মাস্কগুলো, এগুলো ব্র্যান্ডের কারণে আমাদের অনেকগুলো পেজ গেছে। বাট ওই যে বুস্টিং করে বিক্রি করতাম তখন, এই অনলাইনে সব কাজগুলো আমার পার্টনারই করতো, অফলাইনে সব কাজ আমি করতাম। দুজনে ভাগ করে নিয়েছিলেন কাজগুলো। প্রোডাক্ট আমার কাছে, সব আমার কাছে থাকতো। ওই হচ্ছে ওর বাসা হচ্ছে সাভার নবীনগরে। নবীনগর, ওইখান থেকে তো সবকিছু আসলে ফ্লেক্সিবল না,
মিরপুর থেকে সব ফ্লেক্সিবল, আমি এখান থেকে সব কাজগুলো করতাম। তো আমার বাসার কাছাকাছি। তো এইটা দিয়ে আমরা অনেক দূর আগাইছিলাম, মোটামুটি যে লস্ট হয়েছিল এটা কাভার হয়ে গেছে, এন্ড মোটামুটি এটা ভালো একটা ক্রেজ চলতেছিল। Right. তখন অনলাইনে হচ্ছে দুই ধরনের মাস্কই বেশি প্রচলন ছিল। এক তো হচ্ছে মানে ফ্যাব্রি লাইফ, চিনেন আপনারা, হ্যাঁ, ভালো একটা Fabry Life। ব্র্যান্ড। ভাইয়ের সাথেও আমাদের ভালো সম্পর্ক মোটামুটি। আসলে। তো ভাইয়েরা একটা মাস্ক বিক্রি করতো, তাদের নিজস্ব ব্র্যান্ডিং এর মাস্ক, হয় ওইটা কিন্তু মানুষ, না হয় হচ্ছে এই যে ওইটা একটু ফ্যাশনেবল ছিল, আর আমাদের হচ্ছে এই ডিজাইনার মাস্কগুলো, এইগুলো মানুষ কিন্তু। তো আমি ডেলিভারি দিতে যেতাম অনেক জায়গায়, আমার কাছাকাছি হলে আমি যেতাম, তখন দেখতাম যে তারা ফ্যাব্রি লাইফের মাস্ক ইউজ করতেছে। মানে তখন থেকে বুঝা, আচ্ছা আমাদের তাহলে মাস্কের কম্পিটিটর হচ্ছে এরকম। কম্পিটিশন আছে। দেন তো ফ্যাব্রি লাইফ তাদের ক্লোথিং এ চলে গেল, মানে এখন তো আলহামদুলিল্লাহ তারা, হ্যাঁ। আমরা চলে গেলাম জুতায়, মানে দুইজন দুই ডিরেকশনে, ঠিক আছে। তো এটা কিছুদিন চললো, পরে আস্তে আস্তে স্লো হয়ে গেছে। সব ফ্যাশন তো সবসময় চলে না, ট্রেন্ড থাকে না, আপনার ওই ট্রেন্ড অনুযায়ী যদি আপনি কাজ করেন, তখন আপনি কিন্তু বিজনেস করতে পারবেন, তাছাড়া আপনি বিজনেস করতে পারবেন না। আপনি দেখবেন যে আপনি ছোটকালে যেসব দোকান থেকে ঈদের জামা কাপড় কিনতে যেতেন, তারা কিন্তু এখন নাই। এটা ভালো একটা পয়েন্ট বলছেন। ঠিক আছে, আপনি চিন্তা করে দেখবেন, বাটা অ্যাপেক্স এখনো আছে, তাছাড়া অনেক ব্র্যান্ড যাদের থেকে মানে কিনতে যেতাম বা যেসব শোরুমে যাওয়া হইতো ছোটকালে, তাদের কিন্তু এখন কোনো খবর নেই, কারণ তারা কিন্তু ট্রেন্ডের সাথে নিজেদের মার্কেটিং বলেন, প্রোডাক্ট দিয়ে বলেন, যে মানে প্রোডাক্ট দিয়ে হয়তো ভালো করতেছে, বাট তাদের মার্কেটিং না থাকায় কিন্তু তারা কিন্তু কাস্টমার কাছে আর রিলেভেন্ট থাকেনি, তারা কাস্টমার মানে ফিল করেনি যে আমি কেন যাব। একটা বর্তমানে জিনিস দেখেছেন, আমানত শাহ লুঙ্গি রিসেন্ট কিছু অ্যাড করছে, আপনি দেখছেন কিনা জানি না। আমানত শাহ লুঙ্গি, আগে তাদের মার্কেটিং একরকম ছিল, এখন তাদের মার্কেটিং ডিফারেন্ট। তারা একটু ট্রেন্ডি, একটু জেনজি নিয়ে এসে লুঙ্গি পরায় আর সিনেমাটিক কইরা ফাটায় ফেলতেছে, ঠিক আছে। মানে ওই আমানত শাহ লুঙ্গি একসময় ছোটকালে যখন অ্যাড শুনতাম একরকম, পরে তো হারায় গেল, পরে তারা কিন্তু এইভাবে একটা কামব্যাক দিছে, ঠিক আছে। কারণ জেনজিরা যে ফিল করবে আমার লুঙ্গি পরা দরকার, এই জিনিসটা তারা কিন্তু বোঝাচ্ছে। মার্কেটিং, মার্কেটিংটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনার আগে মার্কেটিং ছিল না, আগে হচ্ছে মুখে মুখে ছিল বা সোশ্যাল মিডিয়া ছিল না, যাইতাম ঘুরতাম। আগে তাদের এখন কিন্তু সব হাতে, টেকসই, কিন্তু এখন স্টাইল। রাইট, আমার লুঙ্গি হচ্ছে আমার একটা কালচার, রাইট। তো এদিক দিয়ে আরেকটা ব্র্যান্ড আছে গ্রামীণ চেক, চিনেন কিনা জানি না। মানুষ জামা কাপড় কিনতে গেলে হচ্ছে গ্রামীণ চেকের একটা শার্ট কিনবে, তারা এখনো আছে কিন্তু, বাট তাদের কোনো মার্কেটিংটা ওইভাবে নেই। আমি জানি না তারা আসলে কতদিন হয়তো সার্ভাইভ করতেছে, বাট ওইভাবে করে আগের মতো সেই স্কেল করতে পারে না। অনেক আগের ব্র্যান্ড, 20-25 বছর আগের, এখনো কিন্তু ওইরকমই আছে। আমি জানি না, বাট আমি আমার রিসার্চে আমি দেখছি এরকম। আমি জানি না সাস্টেন করবে কিনা সামনে, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর মার্কেটিং, টু ডেভেলপ ইউর মার্কেটিং টিম। প্রোডাক্ট অলসো, প্রোডাক্ট চেক শার্ট কিন্তু মানুষ এখনো পরে, বাট কিরকম পড়তেছে সেটা যুগের সাথে তাল মিলাতে হবে, ঠিক আছে। তো আমাদের স্টার্টিং ছিল একরকম, আমরা ট্রেন্ডের সাথে চলে গেছি আরেকভাবে, এখন আমরা চলতেছি আরেকভাবে। আমাদের কাছে যে ওয়েভ, যে আপনার ওয়েভের সাথে যখন আপনি মিলতে পারবেন, তখনই কিন্তু আপনি সাস্টেইন করবেন। এখন ওয়েভটা যাচ্ছে অন্যরকম। এখন কিন্তু বিজনেসের অবস্থা মোটামুটি সবারই খারাপ। সবারই খারাপ। এখন এই ওয়েভটা আপনার ধরতে হবে, যে আপনার যেটা আছে সেটার মধ্যে থাকতে হবে কিনা, বা একটু ডিফারেন্ট ওয়েতে আপনার চলতে হবে, সেটা আপনার কিন্তু একটা ডিসিশন মেক করতে হবে, নাহলে কিন্তু এটা কিন্তু অনেকে ঝরে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা প্রয়োজনে আপনি রিপিট করে আবার শুনেন। হ্যাঁ, সিরিয়াসলি এটা অবশ্যই একটা বিজনেস যে রান করবে, যে চালাবে, যে স্টার্ট করতে চায়, তার জন্য খুবই ইম্পর্টেন্ট রিসার্চগুলো করা। হ্যাঁ, আর এটা কে করবে? ফাউন্ডার করবে। তো ফাউন্ডার যদি ওয়েবের সাথে তাল মেলাতে না পারে, আপনি বেশি বিজনেস করতে পারবেন না। এই কাজটা তো আসলে এমপ্লয়ীদেরকে যতই বলা হোক, তারা পারবেন। মূল কাজটা হচ্ছে যে ওনার, যে ফাউন্ডার, তাকে এটা করতেই হবে, তাকে বুঝতে হবে, ফাউন্ডার এরকম ক্যাপাবিলিটি থাকতে হবে, এরকম ডিসিশন মেক করতে হবে। কারণ আমার সাথে আমি কিন্তু এখনো জুতায় আসিনি, রাইট। আমি যখন জুতা স্টার্টিং করছি, আমি যাদের দেখে শিখছি তারা কিন্তু এখন নেই। আচ্ছা, এটা খুব ভালো একটা পয়েন্ট। ওনারা হারায় গেছে, কারণ তারা ওইভাবে ওয়েবের সাথে থাকতে পারে, বুঝে নাই আমার কোন জুতা লাগবে, জানতে হবে। এটা অনেক বড় একটা লার্নিং এন্ড অ্যালার্মিং বিষয়, যে আপনি যাদের দেখে শিখতেছেন তারা আপনার সাথে নাই এখন, বুঝতে পারতেছেন ব্যাপারটা? না, আমি এটাই মানে প্রসেস করার চেষ্টা করতেছিলাম এখন ধরে। জিনিসটা এইভাবে করে চিন্তা করাটা, এই চিন্তা করাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে এইভাবে চিন্তা করাটা কিন্তু আমরা করি না, যে আমি যাদেরকে দেখে আসছি, যে কোম্পানিগুলা বা যে প্রোডাক্টগুলা, হওয়ার কথা ছিল কি, কেন নাই, হওয়ার কথা ছিল কি, সে আমার উপরে যাবে বা আমার সাথে থাকবে। যেহেতু দুটো বিজনেস 10গুলো হয়েছে, আমি আরো হয়তো 5 বছর পরে শুরু করছি, তাহলে সবসময় সে আমার 5 বছর আগে থাকার কথা, রাইট। কিন্তু সে তো আমার আগে নেই, সে আমার থেকে পিছিয়ে গেছে। তাহলে অবশ্যই কিছু একটা ঘুরতেছে। হ্যাঁ, আপনি ওয়েব ডিসিশন মেক করতে পারছেন, আপনার কি করতে হবে এখন, ওয়েবের সাথে আপনার কিভাবে যেতে হবে, আপনার মার্কেটিং কিভাবে করতে হবে, আপনার প্রোডাক্ট সিলেকশন কিভাবে করতে হবে, আপনার কি রকম রিসার্চ করতে হবে। ভাই, বিজনেস শিখার জিনিস,
আমরা শিখে বড় হইনি ঠিক আছে, বাট এখন শিখতেছি কিন্তু অনেক কিছু। ট্রু। আপনার অনেক ব্যাট্রিক স্ট্যাটিক্স সবকিছু মেনটেন করে আসলে করতে, এটা বিজনেস বড় হলে আপনি বুঝবেন। এই জিনিসগুলো আপনার আগে জানা থাকলে কিন্তু আপনি অনেক হয়তো আরো অনেক বেশি আগে যেতাম। বাট যেহেতু আমি বিজনেস লাইনেরও না, আমার মানে বাপ দাদার কাউকে আমি বিজনেস করতেও দেখিনি ওইভাবে, নিজে যতটুকু বুঝছি ওইভাবে করছি। সেল থেকে শুরু করে ব্র্যান্ড হয়েছে কিনা জানি না, আলহামদুলিল্লাহ অনেক দূর আগাইছি। না না, আলহামদুলিল্লাহ অনেক দূর। এবং এটা সব ক্ষেত্রে এই জিনিসটা আসলে সেলিং এক জিনিস, ব্র্যান্ড বিল্ড করার এক জিনিস। সেল কি একটা জিনিস 10 টাকা কিনে 12 টাকা বিক্রি করা, সেল করলাম, এটা কিন্তু বিজনেস হইলো, সেল হইলো, বাট এটা কিন্তু একটা ব্র্যান্ড না। না, ব্র্যান্ড হতে হলে একটা লয়ালিটি থাকতে হবে, একটা ট্রাস্ট। তো মুদির দোকানও করতেছে সবসময়, সেল হচ্ছে, চাউলের দোকানও করতেছে, ঠিক আছে। ব্র্যান্ড হচ্ছে এখন মানুষ মুখস্থ করে রাখে, ট্রাস্ট করতেছে। হ্যাঁ, আপনার ভ্যালু ক্রিয়েট করতে পারতেছেন কিনা, আপনি ট্রাস্ট বিল্ড করতে পারতেছেন কিনা, বায়াসনেস তৈরি করতে পারতেছেন কিনা, এই জিনিসগুলো যখন আপনি দেখবেন যে না ইউ হ্যাভ দিস, আপনার কাস্টমার এগুলোর উপর আছে আপনার ব্র্যান্ডের থ্রুতে, তখন আপনি বুঝবেন যে না এটা একটা ব্র্যান্ড তৈরি হয়েছে। ঠিক আছে। অ্যান্ড দেন ইউ হ্যাভ টু স্কেল। আপনার এটাকে আর কতদূর নিয়ে যাওয়া যায় এটা নিয়ে আপনার প্ল্যান করতে হবে। এটা তো হয়ে গেছে, এটাকে এখন ওয়েবের সাথে কিভাবে তাল মিলাবেন এটাও একটা দায়িত্ব তখন। অ্যান্ড এটাকে আপনি স্কেল করবেন কিভাবে, কারণ আপনার যখন ব্র্যান্ড হয়ে যাবে, আপনার একটা ফ্যান বেস হয়ে যাবে, ভাই আমার অমুক জায়গায় আউটলেট লাগবে, ভাই চিটাগাং আসতেছেন না কেন, ভাই সিলেটে আসতেছেন না কেন, ভাই নারায়ণগঞ্জে শোরুম দেন, মানে কমেন্টে কিন্তু এগুলো ভরা আমাদের। অবশ্যই মানে মানুষ চাইতেছে আপনাকে, তার মানে তো বুঝতেছেন ইউ আর সামথিং, যে মানুষ আপনাকে চাচ্ছে, অলরেডি ব্র্যান্ড ক্রিয়েট হয়েছে আপনার। বাট এটাকে সাস্টেইন করাটা কিন্তু একটা চ্যালেঞ্জ। আমি জানি না আমি সাস্টেইন করতে পারবো কিনা, অনেক দূর তো ওয়েবের সাথে তাল মিলাইছি, বাট সামনে করতে পারবো না জানি না, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি দেয়, আল্লাহই তো এ পর্যন্ত নিয়ে আসছে। আমি তো আসলে শূন্য থেকে শুরু করা, বিজনেসের বিও জানতাম না, ইনভেস্টমেন্টের কানাকড়িও ছিল না। রাইট। তো এই মাস্ক বিক্রি করতে করতে এটাও স্লো হয়ে গেছে এক সময়। দেন হচ্ছে একটা জুতার সোর্স পেলাম, এক ভাইয়ের সাথে পরিচয় হয় চায়না যাওয়ার থ্রুতে। যে চায়না মানে তখনও কিন্তু আমার মধ্যে চায়না যাওয়ার একটা পোকা আসি, তখন ভিতরে ছিল যে চায়না যাবো, পড়াশোনা করবো, বিজনেসটা। হ্যাঁ, তো চায়না থেকে ফেরত আসা এক ভাইয়ের সাথে পরিচয় হয়, নাম সাইফুল ভাই। তো এই ভাই আমাকে অনেক দূর নিয়ে গেছে, এখন আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ। তো ভাই দেখতেছি যে গ্যাজেট আনতেছে, হেডফোন আনতেছে, এয়ারপোর্ট আনতেছে, এগুলো ওনার থেকে নিয়ে আমি বিক্রি করছি, রিসেলে বিক্রি করতাম। ভাইয়ের সাথে একটা সম্পর্ক হয়েছিল অনেক, এখানে একটা স্টোরি আছে, খুব ইন্টারেস্টিং স্টোরি। আমার সাথে ওরকম সম্পর্ক ছিল না আমার, আমি তো বলছিলাম যে আমি অনেকে ইনফ্লুয়েন্স করছি চায়না যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। তো এরকম এক ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে শুভ। এই শুভর সাথে সাইফুল ভাইয়ের সম্পর্ক ভালো, কেমন কেন জানি ভালো হয়ে গেছে, কথাবার্তা মানে ওই ভাইয়ের থ্রুতে চায়না যাবে এরকম। তো আমি যখন দেখতাম যে আচ্ছা সাইফুল ভাই এগুলো করতেছে, আমি তো এখন বসা কি করবো, প্রোডাক্ট বিজনেস করতেছি টুকটাক, এখন তো সবকিছু ছিল, একটা নতুন আইটেম শুরু করি। তো যে ভাই এইগুলো আনতেছে, তখন আমি ভাইকে খুব সিলি ভাবেই মেসেজ করছিলাম যে ভাই আপনার প্রোডাক্টগুলো দেন, আমি বিক্রি করে টাকা দিব। আমি তো মানুষের কাছে হ্যাঁ, ওই যে মানে প্লাস মাইনাস হয়ে সব ফুরা যাচ্ছিল এরকম অবস্থা, ঠিক আছে, করতেছি বাট প্লাস মাইনাস হয়ে দিন শেষে আসলে হাতে কিছু থাকতেছে না এরকম। আমি কিন্তু সহজে মানুষের কাছে কিছু চাই না, কিন্তু আমি চাই ফেলছিলাম। ভাই করছে কি, আমার ফ্রেন্ড শুভকে মেসেজ দিছে, এই তমাল এরকম চাইতেছে, কি করা যায় বলো তো। শুভর উত্তরটা ছিল এরকম, ভাই সমস্যা নাই, ওর রিস্ক আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার তো খুব ভালো ট্রাস্ট তাহলে। হ্যাঁ, আমার সবারই আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ কেমনে জানি মানুষের মধ্যে পয়দা করে দিচ্ছে যে আমার রিস্ক নেওয়ার মতো মানুষ তখন ছিল। মাশাআল্লাহ। তো এখান থেকে একটা লার্নিং যে ইউ হ্যাভ টু বি এমন একজন মানুষ হতে হবে, আপনার রিস্ক নেওয়ার মতো মানুষ থাকতে হবে, আপনাকে ট্রাস্ট করবে, একে তো লিঙ্ক আপনার নেটওয়ার্ক থাকবে, প্লাস ওই নেটওয়ার্ক আপনাকে ট্রাস্ট করবে। আপনার রিস্ক নেওয়ার মতো যদি মানুষ আপনার আশেপাশে না থাকে, তাহলে বুঝতে হবে যে না আপনার দ্বারা হবে না, বা আপনি ওইরকম একজন মানুষ না যে জাস্ট স্ট্রেট ব্র্যান্ড বিল্ড করতে পারবেন, আপনাকে মানুষ ট্রাস্ট করবে। আপনার আশেপাশের মানুষ যদি আপনাকে ট্রাস্ট করতেছে না, তাহলে আপনার কাস্টমার কিভাবে আপনাকে ট্রাস্ট করবে? সো এটা একটা লার্নিং কিন্তু। বিজনেসের অনেক ধাপে আমাকে মানুষ এভাবে আমার রিস্ক নিছে। মাশাআল্লাহ। তারা আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে নাই, ফিজিক্যালি সাপোর্ট করে নাই, বাট তাদের কথা দ্বারা আমাকে সাপোর্ট করছে। যে ভাই কেউ কারো থেকে ধরেন যদি কোনো টাকা নিতে যাই, বা তখন ওই তারা করতো কি মিউচুয়াল কে আছে তাদের গুতাগুতি করতে, এই টাকা দিতেছি এখানে কেমন হবে, তখন মানুষ ওর রিস্ক, আমি সমস্যা নেই, কিছু হইলে আমার থেকে বুঝে নিবা, মানে এরকম। আলহামদুলিল্লাহ। না, এটা অনেক বড় একটা বিষয় আসলে, মানুষের ট্রাস্ট যে অর্জন করে, এটা কয়েকটি বিষয় প্রমাণ করে যে শুধুমাত্র যে বিজনেস তা না, যে কোনো কিছু যদি আমরা সাকসেসফুল করি, আমার মানুষ লাগবে। হ্যাঁ, ট্রাস্ট তো অবশ্যই থাকতে হবে, এটা কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও পাই
না অবশ্যই এটা যখন মেরাজে গেছিল, মেরাজ থেকে ফেরার পর অনেকে কিন্তু ট্রাস্ট করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শোনার সাথে সাথে বলছে যে হ্যাঁ, ট্রাস্ট করে নিছেন। বিশ্বাসটাই কিন্তু সব, এন্ড ইউ হ্যাভ টু বি দ্যাট পারসন যে বিশ্বাস করার মতো হইতে হবে। ঠিক আছে, আমি আমার গুণগান গাইতাছি না, বাট আমি জানি না না এটা মানুষ করছে, আমি বলতেছি। হ্যাঁ না, আপনি তো রিয়েল লাইফটাকে আপনি তুলে ধরতেছেন যাতে করে আমরা শিখতে পারি, আমাদের অডিয়েন্সরা যেন শিখতে পারে। কারণ অনেকেই আছে যে বিজনেস করতে চাচ্ছে কিন্তু তার উপরে মানুষ ভরসা করতে পারে না। যদি এটা এরকম হয় তাহলে আপনি নিজে ঠিক করেন যে কেন আপনার উপর মানুষ ভরসা করতে পারে না। ওইটা শুদ্ধ হইতে হবে আমাদের। ওইটা শুদ্ধ হইলে আমরা শুধু সব জায়গায় না, আমাদের তো ক্যারিয়ারে একটা না, আমরা বিজনেস করব, আমরা আল্লাহর একজন আমরা আমরা দুনিয়াতে ইসলামের জন্য আসছি, আমরা এখানে ভালোভাবে নিজেকে যেন আমাদেরকে যেন সবাই ট্রাস্ট করতে পারে, সেটা তো আমাদেরকে ইনশিওর করতে হবে সব কিছু। এই যে পয়েন্টটা বলছেন এটা ভাই মানে সব দিক কাজে লাগে কিন্তু আসলে রাইট, একজন ফ্যামিলি পার্সন হিসেবেও তো দরকার। ঠিক আছে, এরপরে আমরা কোন দিকে জুতা এখনো ঢুকি নাই। বাই দ্য ওয়ে, আমি একটু অসুস্থ, যদিও কাশতেছি। ভাইকে আমরা জোর করে এটা মানে করাচ্ছি এখন। আমার ভালো লাগতেছে তাই আমি করতেছি, যদিও কষ্ট হইতেছে একটু, বাট আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো সাউন্ডে অনেক ইন্টারাপ্ট হবে। তো যাই হোক, তো ভাই ট্রাস্ট করলো, প্রোডাক্ট দিছে, আমি তার ট্রাস্টটা রাখতে পারছি, বিক্রি করে তাকে টাকা দিয়ে দিতাম। তো দেন দেখলাম যে সে জুতা আনা শুরু করছে। জুতা একটু দামি প্রোডাক্ট, এটা এয়ারপোর্টস কত 200-500 টাকা দিয়ে নিতাম, 700-800 টাকা বা 1000 টাকা এরকম বিক্রি করতাম, এরকম আর কি। জুতা কিন্তু একটু দামি জিনিস, তখন অনেক লো কোয়ালিটির জুতাগুলো বিক্রি করতাম। এগুলো মার্কেট প্রাইস ছিল 1500-2000 এরকম। তো বাইরে থেকে 1000-1200 টাকা আমি কিনতাম এরকম। কিনে ওই মানে রিসেল বিক্রি করছি, রিসেল করে টাকা দিয়ে দিত, মানে এরকম। তো এইভাবে মানে দেখলো একটা কনফিডেন্ট বিল আছে, দামিও জিনিস, বাকেট সাইজও বেশি, টিকেট সাইজটা বেশি আর কি, বেশি টাকা আসতেছে। আচ্ছা ঠিক আছে, প্রফিটটাও হইলে অ্যামাউন্টটা কিন্তু বেশি আসতেছে। তখন থেকে একটা কনফিডেন্স জাগলো যে এই ছোটখাটো জিনিসে একটা বেচলে তো অল্প লাভ আছে, আমি একটু বড় অ্যামাউন্ট বিক্রি করি তাহলে জুতা করতে হবে। হ্যাঁ, জুতা দিয়ে বিজনেস করা একটা কনফিডেন্স জাগলো। তো দেন এটা 2020 সালের মাঝখানের কথা বলতেছি, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে এরকম সময় 2020 সালে আছি আমি। কিন্তু এইচএসসি দিয়েছি 2019 সাল, মানে এই 1 বছর অনেক কিছু হয়ে গেছে, অ্যাডমিশন থেকে শুরু করে 6 মাসের মধ্যে অনেক কিছু করে ফেলছি। ঠিক আছে, বাট জার্নিটা শুনে মনে লাগতেছে যে অনেক দিনের, তো না, এটা কিন্তু স্টার্টিং একদম। দেন এই কনফিডেন্টটা বিল্ড হওয়ার পর একটা শিপমেন্ট নামাই 2020 সালের একবারে লাস্ট নভেম্বর বা ডিসেম্বরের সময় ফার্স্ট শিপমেন্ট নামে আমাদের 60 পেয়ারের মতো জুতা নামাইছি। মানে আপনারা নিজেরা হ্যাঁ ইম্পোর্ট করতেছে প্রথমবার, ওনার থ্রুতে আপনারা ইম্পোর্ট করতেন? হ্যাঁ, ওনার থ্রুতে অল্প কিছু প্রোডাক্ট, তখন ওই যে বিজনেস করে হাতে 30-40 হাজার টাকার মতো জমছিল ওইটা দিয়ে। হ্যাঁ, না এত কম টাকা তো হয় না। তখন যে 60 জোড়া জুতা আমার লাগছিল প্রায় 50,000 টাকা, মানে 900 সামথিং টাকা করে পড়ছে আমার এরকম। টাকা ম্যানেজ করছেন কিভাবে? মানুষের থেকে নিছি, ওর রিস্ক আমি এরকম। এটা অনেক বড় একটা বিষয় যে মানুষ ট্রাস্ট করতেছে। হ্যাঁ, এই পর্যন্ত কারো কাছ থেকে কোনো টাকা নেই কোনো। এই ফার্স্ট আমরা একজনের থেকে টাকা নিছি, আমার পার্টনারের ফ্রেন্ড, ওই টাকা দিছে 20-30 হাজার টাকার মতো দিচ্ছিল। আমাদের 30,000 বা এরকম সামথিং ছিল, বাদ বাকি টাকা আমরা মার্কেটিংয়ে খরচ করছি এরকম। আনার পরে যদি আমরা সবকিছু মিলে 900 মানে 1000 টাকার মতো কস্টিং পড়ছে সব মিলে। আবার তো যে প্যাকেজিং টাইজিং অনেক কিছু আছে, তারপরে যে ওয়্যার হাউস থেকে বাসায় নিয়ে আসা, এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী করছে। আচ্ছা, বলতেছি এটা জুতার আমরা হচ্ছে 1400-1500 টাকা এরকম বিক্রি করতাম। তো এটা আমাদের স্টার্টিং একটা জুতা ছিল, নাইকি তানজন বলা হয় এটাকে, বেসিক একটা জুতা, নাইকি লোগো, ম্যাশ ফ্যাব্রিকের, খুবই কমফোর্টেবল রেগুলার ইউজের জন্য। এইটা দিয়ে আমাদের একটা মার্কেট বেস তৈরি হয়েছিল। এটা যারা কিনছিল তারা এটা বারবার চাইছে, বা তারা এটা দেখে অনেকে চাইছে। এটার অথেন্টিকটার প্রাইস ছিল 9,000 সামথিং। ঠিক আছে, তো এটা আপনার কাছ থেকে 1500 টাকার মতো পাইতেছেন। যখন আমাদের ভলিউম বাড়ছে, খরচ বাড়ছে, জুতার দামও বাড়ছে, তখন এটা আমরা 1800-2000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারছি। মোটামুটি 20-30% প্রফিট থাকতো, ভালো একটা প্রফিট থাকতো, মোটামুটি 20-30% প্রফিট থাকতো এরকম। আবার মার্কেটিং কস্ট তো আছেই, বুস্টিং করা হয়তো তখন, এটা যে বুস্টিং করলে পেজ থাকতো না বেশি, তখন ছবি দিয়ে বুস্টিং বারবার হচ্ছে, পেজগুলো চলে যায়। এর আগে একবার দেখছিলাম যে বলছিলাম যে জুতাতে যেটা কিনা হচ্ছে তার ডাবল হচ্ছে প্রাইসে, কিন্তু ওখানে একটা মার্কেটটা এরকম আসলে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে আমার তো খরচ আরো অনেক কিছু আছে, প্রচুর খরচ। আপনি ফাইনালি হিসাব করার পর আপনি 10% থাকবে না থাকে, এটা ওইটা মনে হয় বাদ পড়ে গেছিল জিনিসটা, কারণ ওইটা শুনলে মনে হয় এক পাক্ষিক বিষয়টা। আমার এখানে এমপ্লয়ি খরচ আছে, আমার পরিশ্রম আছে, আমাদের অপারেটিং কস্ট আছে,
একজন মানুষ যে রিপ্লাই দিবে তার স্যালারি আছে, এখন অনেক হচ্ছে বিষয় থাকে। এখন যখন আপনি শোরুমে বিক্রি করবেন তখন তখন তো- অনেক হাই। আপনি বাসায় বিক্রি করলে আপনার সব খরচ বাদ দিয়ে 20-30% থাকে, 20% থাকে আপনার। বাট ওয়েন ইউ আর রানিং এ ব্র্যান্ড আউটলেট শোরুম হিউজ ক্যাপাসিটি, তখন আপনার কিন্তু এটা 10%ও থাকে না অ্যানুয়াল, খুবই লো হয়ে যায়, 7-8%। এটাই হচ্ছে মানে অ্যাভারেজ, অ্যান্ড এটাই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ধরা হয় ব্র্যান্ডের ক্ষেত্রে। হ্যাঁ, তো শিপমেন্ট নামলো, বাসায় নিয়ে আসছি জুতা। এই পর্যন্ত কিন্তু বাসায় কোনো প্রোডাক্ট ওইভাবে আনিনি। আচ্ছা, এই প্রথমে যখন এখন মাস্ক- বাসায় ঢুকাইতেছেন। কেন 95 মাস্ক তো বাসায় আনিই নেই। ব্র্যান্ডের মাস্ক যখন বিক্রি করছে ডিজাইনার, সেগুলো মানে পলিথিনে করে একটু একটু করে রাখতাম বাসায়, তাহলে যতটুকু বাসায় parcel সমস্যা আসতো, হবে। এক কোনায় রাখতাম, মানে কিছু বলতো না। তখন তো করোনার ইয়া শেষ হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, ওই যে প্যাকিং ট্যাকিং করে ডেলিভারি ম্যান তো দিয়ে দিতাম। জুতা তো ভাই অনেক, ঠিক আছে, মানে 3টা কার্টুন তো অনেক। সেটাই, একটা size ও খাটের তো নিচে- বড় বড়। একটা খাটের নিচে দুই কার্টুন আনবে, আরেকটা খাটের নিচে ঢুকাই দেবে, মানে এরকম, ঠিক আছে। আবার বাইর করে ময়লা টয়লা এগুলো আসলে কোনো ফ্যামিলি আর কি ইয়া করে না এরকম। বাসায় যখন উঠাইলাম খুব সুন্দর, আচ্ছা এগুলো কি মানে বুঝেনি তো এই কি নিয়ে আসছে এগুলি, ব্যবসা চায়না থেকে মাল আসছে, তখন চায়না থেকে মাল আসছে, খুশি হয়ে গেছে, এই চায়না থেকে প্রোডাক্ট আসছে। আম্মু আবার পাশের বাসার ভাবিকেও বলতেছে যে ছেলে ব্যবসা শুরু করে চায়না থেকে প্রোডাক্ট, মানে একটু অ্যাপ্রিসিয়েট করছিল কিছুটা। আচ্ছা, আচ্ছা। মানে দুপুর নাগাদ না যেতে আম্মুর সাথে একটা কথা কাটাকাটি আমার ঝগড়া হয়েছে এই ব্যবসা নিয়ে। দেন আম্মু বলছে যে তুইও বাইরো, তোর জুতাও বাইর কর। আপনাকে আচ্ছা, এরকম আর কি একটা ব্যাপার হয়েছিল, মানে ফ্যামিলি সাপোর্ট ওইভাবে ছিল না। এখন অনেক অ্যাপ্রিসিয়েট করে, অনেক দূর আগে গেছে, বাট স্টার্টিংটা এরকমই সবার। মানে এর মানে এই না যে আমার ফ্যামিলি সম্পর্ক তো ভালো। সম্পর্ক ভালো, সম্পর্ক সে- বাট এইটা আপনি চিন্তা করেন আপনার জায়গা থেকে, আপনি পড়াশোনা করতেছেন, স্ট্যান্ড করা একজন স্টুডেন্ট, বাবা মা তো কষ্ট করে পড়াইতেছে, ফ্যামিলি ক্রাইসিস, নিজের টাকায় আপনি পড়তেছেন, তাও তো ফ্যামিলি যতটুকু পারতেছে খাওয়াইতেছে পড়াইতেছে তো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তো এমন পর্যায়ে গিয়ে আপনি পড়াশোনা ছেড়ে আপনি জুতা বিক্রি করবেন, এটা তো আসলে কেউ বাবা মেনে মা নেয় না। মানতে পারবে না, স্বাভাবিক বা স্বাভাবিক। বর্তমান আমাদের। হ্যাঁ, স্বাভাবিক এটা। বাবা এদিক দিয়ে আবার একটু সাপোর্টিভ ছিল, হুম, আচ্ছা না তমাল করতেছে, খারাপ কিছু করবে না, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আব্বু আবার অনেক পিছন থেকে অনেক সাপোর্ট দিছে আর কি, সরাসরি দিতে বাবার পারতো- সাপোর্টটা পেয়েছে। সরাসরি দিতে পারতো না, দিলে আবার ঝামেলা আছে, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। যে তখন মানে কথা বলবে বাপে লাই দিতেছে, ঠিক আছে, এরকম আর কি। যাই হোক, তো পিছন থেকে অনেক সাপোর্ট করছে আব্বু। অ্যান্ড এটা শোনার পরে আম্মুর রিয়াকশন কি? আম্মু কিছু বলে, আম্মু জানে। এমনও গেছে যখন বিজনেস কিছুটা বড় হয়েছে মোটামুটি, হুম, আমি আব্বু একসাথে কাঁধে কইরা 6 তলা হুম, উঠাইছি প্রোডাক্ট, ঠিক আছে। আব্বু রাত 12টা বাজে ডেলিভারি পয়েন্টে গিয়ে, সাপোর্ট দিছে বাবা। হ্যাঁ, নিজের গায়ে খাইটা রিক্সায় করে এতগুলি প্রোডাক্ট সব, মানে জুতা তো অনেক, মানে হ্যাঁ, একটা হইলেই তো বুঝেন নেই, এত সাইজ বক্স 10-20টা যদি পার্সেল হয় তো বুঝতে পারতেছেন অনেকগুলো, রিক্সায় করে একবারে যে ডেলিভারি অফিসে দিয়ে আসতো, মানে অনেক সাপোর্ট করছে আর কি। এটা আমার বাবার সাথে একদিন সাক্ষাৎ করতে হবে। আসে মাঝে মাঝে দেখা হবে। আলহামদুলিল্লাহ বাবা যেটা করছে এটা টাকা দিয়ে না হোক, বাট ফিজিক্যালি অনেক, মেন্টালি অনেক সাপোর্ট করছে, এখনো করে। তো এই হচ্ছে আর কি জুতার স্টার্টিং, এইভাবে স্টার্টিংটা এইভাবে স্টার্টিং হলো। দেন আস্তে আস্তে সেটা বড় হয়েছে। ফার্স্টে হচ্ছে ওই যে ঘর থেকে যে বের করে দিল প্রোডাক্টগুলো, তখন একটা রাখছে একটা ম্যাসের একটা সিটের ভাড়া নিয়ে একটা কর্নারে রাখছি, ঠিক আছে। ম্যাসের লোকজনরা সারাদিন বাসা থাকতো না, রাত্রে বাসায় আসতো। ওটা 6 তলায় ছিল, আচ্ছা, লিফট নেই। ও এইভাবে উঠাইতে হইতো। হ্যাঁ ওটা দিত। এন্ড পার্সেল সেল শুরু হলো কিভাবে তাহলে ওখানে থেকে? ওই যে অনলাইনে ওইভাবে, আমার পার্টনার মেহেদি ওর নাম, ওই অনলাইনে সব ইয়া করতো, অর্ডার আসতো, আমাকে দিত, আমি সব কিছু, মানে জিনিসটা হইতো কি যে সকালে কিছু, রাত্রের অর্ডার সকালের অর্ডার সব এক হইতো। আমি জোহরের নামাজ পড়তে বের হইতাম, মসজিদে নামাজ পড়ে মেসে যেতাম, সব কিছু গোছগাছ করে 2টা-3টার মধ্যে আবার বাসায় যেতাম, লাঞ্চ টাঞ্চ করতাম, আবার একটু বাইরে টিউশনি করতাম। কিন্তু মানে এরকম একটা লাইফস্টাইল চলতেছিল আমার। আচ্ছা, আচ্ছা। ওখান থেকে ফুট করে কি হয়ে মাথা আসলো যে না, আমি এই জুতা নিয়েই আগাবো, মানে কি? ওই যে সেল হচ্ছে, আচ্ছা, এখন হচ্ছে মানুষের একটা ক্রেজ আসতেছে, তখন দেখা শুরু করলাম যে দৃশ্যমান ক্রেজ শুরু হয়েছে। এন্ড প্রফিটও আসতেছে ভালো, বাকেট সাইজটা বড়, টাকা বেশি বেশি রোল হইতেছে, বেশি বেশি আসতেছে, এরকম। কারা ক্রেতারা মূল্য হচ্ছে ইনিশিয়ালি কারা ছিল? ক্রেতারা প্রথম দিকে ছিল হচ্ছে বিভিন্ন কর্পোরেট অফিসের এমপ্লয়িজ, তারপর হচ্ছে বিভিন্ন ব্যাংকের ভালো পর্যায়ে যেই, বুস্টিংটা তখন থেকেই করতো। বুস্টিং তখন বেশ ভালো একটা অল্প খরচই মোটামুটি ভালো বুস্টিং। হ্যাঁ তখন মোটামুটি হচ্ছে $5-10
$5 হয়তো চলতো পার ডে। আমার সঠিক মনে নেই, এই জিনিসগুলো পার্টগুলো আমার পার্টনার দেখতো আর কি। আচ্ছা, আমার অর্ডার আসতো, আমি বাদ বাকিটা আমি দেখতাম। কাজগুলো করতেন, মাশাআল্লাহ। কাছাকাছি পয়েন্ট হলে আমি সাইকেল চালা ডেলিভারি দিয়ে আসতাম। এইভাবে অনেকের সাথে সম্পর্ক হয়েছে, ঠিক আছে। এখনো অনেক এই শুরুর দিকের কাস্টমার গুলো আমার সাথে এখনো কানেক্টেড আছে। ও আচ্ছা আচ্ছা, শুরুর দিকে তাহলে তো মানে একটা পার্সোনাল বন্ডিং তৈরি হয়ে গেছিল আলহামদুলিল্লাহ। দেন যখন একটু বড় হইলো, এই মেসে তো আসলে মানুষজন থাকে, সব প্রোডাক্ট নামায় গিজিবিজি করে, আসলে এটা তো কেউ accept করবে না। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে। তারপর গেলাম হচ্ছে 2021 সালে। 21 সালে মানে 20-এর লাস্টে তো প্রোডাক্ট নামছে আমার শিপমেন্ট, 21 পর্যন্ত চালাইছি। 21-এর মিডিল লেগে একটা রুম ভাড়া নিছে 5,000 টাকা। প্রথম কোন স্পেস ভাড়া নিলেন শুধুমাত্র এটার জন্য? হ্যাঁ, একটা বেডও বিছাইছে, ওখানে শুয়ে থাকতাম, কাজ করতাম সারাদিন এখানেই? ও সারাদিন আচ্ছা ওইখানে। আচ্ছা, আপনার ওটাই আপনার বিজনেস প্লেস, ওইটাই আপনার ঘুমান? হ্যাঁ, ঘুমান লাগলে ঘুমাইতাম, রাত্রে প্রোডাক্ট না, মানে তখন তো ওয়ান ম্যান আর্মি, আমি আমার আব্বু কাজ করতো, ঠিক আছে, কোনো এমপ্লয়ি ছিল না, আমি সব করতাম। অর্ডার আসতো, ওইখানে গুছাইতাম। ওইখানে অল্প কিছু মানুষজন আসছে অ্যাড্রেস দেখা টুকটাক। আপনার ফ্রেন্ড হচ্ছে তার বাসা থেকে অনলাইনে? অনলাইনে। এরপর মানুষ আসলে ওইখানে কিভাবে? ওইখানে মানুষ তেমন আসতো না, খুবই অল্প। দেন ক্যাপাসিটি যখন আরেকটু বড় হয়ে গেল, দেন 2022 সালে সেপ্টেম্বর মাসে, তো কুরবানির পর সম্ভবত আমার যতটুকু মনে আছে, একটা ফ্ল্যাট ভাড়া নিই, যেখান থেকে মানুষ চেনা শুরু করছে আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। আমাদের কিন্তু আস্তে আস্তে যে বিজনেসটা বড় 22 সাল, 20 থেকে 22 মানে আস্তে খুব স্লো। 20 থেকে 21 21 এ যে রুম ভাড়া নিয়েছি, রুম ভাড়া নিলেন দেন হচ্ছে ফ্ল্যাটের ভাড়া হচ্ছে 12-13 হাজার টাকা। 12-13 হাজার। ফ্ল্যাটটা হচ্ছে আবার মানে আমরা যে বিল্ডিং এ থাকতাম ওই বিল্ডিং এর নিচতলায়, আম্মুর কাছে কাছে এসে পড়ছি, ঠিক আছে, ফ্যামিলির একদম সাথে। তো তখন হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো ছেলে তো তাহলে একটা কিছু করতেছে, ছেলে যাক, সারাদিন এর সাথে আছে। আপনারা কোশ্চেন লিখছিলাম, আমি দেখছিলাম যে হ্যাঁ হ্যাঁ, কত পার্সেন্ট সময় ওখানে দেওয়া, মানে ঘুম আর খাওয়া ছাড়া যতটুকু সময় দেওয়া যায় ততটুকু সময় দিতাম। এটা অনেক বড় একটা বিষয় যে আমরা যখন বিজনেস স্টার্ট করতে যাই তখনই ওয়ার্ক ব্যালেন্স নিয়ে এত বেশি চিন্তা করি, কিন্তু দাঁড় করানোর সময় যে টাইমটা দেওয়া লাগে তখন হচ্ছে রাখি না। চাকরি জিনিসটা কি, আপনার একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আপনার কোম্পানি দিতে হয়, বাট যে বেটায় বিজনেস করে সে তো আরো বড় কামলা, তার তো 24 ঘন্টায় তার বিজনেসে থাকতে হইতেছে, তাই না? ব্রেন খাটাইতে হইতেছে, নাহলে ডিরেকশন দেওয়া লাগতেছে, নাহলে কম্পিউটার কাজ করতে হইতেছে, নাহলে ডেভেলপমেন্টের কাজ করতে, মানে তার জবটা কিন্তু আরো অনেক বড়। এটা কিন্তু আমরা মানে মালিক মানুষ শুয়ে বসে আছে, সবসময় শুয়ে বসে তার মতো আছে, কিন্তু আসলে বাট এটা একটা সময় আসবে আপনার যে আপনার শুয়ে বসে আপনার কাজগুলো হয়ে যাবে, বাট ওই ইউ হ্যাভ টু অটোমেটেড দিস, আপনার ওইভাবে করতে হবে। মানে স্টার্টিংটা হওয়ার পর আস্তে আস্তে একটা পর্যায়ে যাওয়ার পরে গিয়ে যখন আপনি সিস্টেমেটিক করবেন, সবকিছু অটোমেশন করবেন, তখন গিয়ে কিছুটা রিল্যাক্সে আসবে। হ্যাঁ, তাও মানুষ সেট হওয়ার পরে। কিন্তু ওই যে ওই কাজটা আপনার মেন্টাল কাজটা করতে হবে সবসময়, যে ডেভেলপমেন্ট বা ট্রেন্ড বা কি হচ্ছে, তখন 5 জনের কাজ একজন করত, মানে আমি একা করতাম কাস্টমার। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং যে কাহিনীটা সেটা বলি। আচ্ছা আচ্ছা, যখন আসছি ফ্ল্যাটে তখন আমাদের যে ফেসবুক পেজটা দিয়ে বিজনেস করছি সেটা চলে গেছে। তো ইরামবিডি কিন্তু 2021 সালে অফিসিয়ালি আমরা ইরামবিডি দিয়ে শুরু করছি। এই নামটা আসলো কোথা থেকে? এটা র্যান্ডমলি মন চাইছে দিছে আর কি, আমার পার্টনারই দিছে। তখন জিনিসটা কিরকম ছিল যে একটা পেজ যাইতাছে আর একটা পেজ খুলছে, তখন তো মানে আবার সেম নামে দিলে কিন্তু সমস্যা। ওই নামটা আবার ডিলিট করে বাদ দিয়ে দিই। তখন একটার পর একটা আমরা ট্রাই করা হচ্ছে, এটা তো আসলে ইন্টেনশনালি নাম দেওয়া এরকম না। আবার এইটা দিয়ে ব্র্যান্ড প্রতিষ্ঠা করা, আসলে ব্র্যান্ড তো আসলে নিজের ইচ্ছাতে হয় না, এটা আল্লাহ চাইছে, সবার ইচ্ছাতে হয়েছে এই জিনিস। আমি পরিশ্রম করে গেছি সেজন্য হয়েছে। তো এই নাম যে ব্র্যান্ড দাঁড় করবো, এটা তো আসলে তখন প্ল্যানিং ছিল। তখন যদি চিন্তা করতাম হয়তো অন্য নাম দিতাম, বা একটু চিন্তা করে দিতাম এরকম। আসলে বিষয়টা কি, মানে প্রোডাক্ট আর ব্র্যান্ড একবার হয়ে গেলে ভাই নামটা, এই যে নাম ম্যাটার না। সিম্পল যে অ্যাপল যেটা আছে, এটা কি আপেল? আসলে কিন্তু আর কিছু না, আপেল এখন দেখেন অ্যাপল হয়ে আপেল অ্যাপল। তো যাই হোক, তো 2021-এ ওই যে ইরামবিডি দিয়ে যে আমরা 2021-এর ঈদটা পার করছি খুব ভালো। ঈদের একটা ভালো সেল ছিল আমাদের, আলহামদুলিল্লাহ। দেন 22-এ পদার্পণ, 22-এ একটা ইন্টারেস্টিং কি যেন বলবেন যে, হ্যাঁ সেটাই বলতেছি। ফ্ল্যাটে যখন উঠলাম, 3 রুমের ফ্ল্যাট, 1 রুম স্টক, 1 রুম আমি থাকতাম, প্রোডাক্টও থাকতো, মানে 1 রুম ফুল স্টকের জন্য, আরেক রুম হাফ স্টক হাফ আমি থাকতাম, আরেক রুম হচ্ছে ডিসপ্লে সেন্টার, এরকম করার প্ল্যান ছিল। আসার সাথে সাথে আমাদের পেজটা চলে যায়। তখন স্টকে মোটামুটি 10-12 লাখ টাকার মতো প্রোডাক্ট, 10-12 টাকার মতো কেনা প্রাইস এই পর্যন্ত আসছে। কিন্তু এই যে পেজ দিয়ে সেল করে, হ্যাঁ, এই যে কোচ শুরু ছিল 500 টাকা,
হ্যাঁ হ্যাঁ 500 না 8,500 টাকা, 8,500 টাকা থেকে শুরু করছেন। 20-20 এর মিডলে, 22-এ এসে কিন্তু এটা হয়ে গেছে কত। আর এখানে কিন্তু 50,000 টাকা দিয়ে এখানে কিন্তু আমার অনেক আমার তো 500 টাকার বেশি নেই, মেহেদি 8,000 টাকার বেশি। 8,000 টাকা দিচ্ছে মানুষের থেকে কিন্তু আমরা অনেক ইনভেস্টমেন্ট নিছি, ছোটখাটো ভাই ব্রাদার, এদের কাছ বন্ধু থেকে বান্ধব, হ্যাঁ এরকম ফ্যামিলি থেকে নেই, ফ্রেন্ডরা দিছে, কেউ 50,000 দিছে, কেউ 10,000 দিছে, 20,000, মানে এইভাবেই আর কি বিজনেস করছি। মানুষের টাকা দিয়ে বিজনেস করছি, কোয়ের তেলে কই ভাবছি বলা যায়, করে। তাদেরকে প্রফিট শেয়ার করতাম। এই পর্যন্ত আসছে, আরে মানুষের এত টাকা আছে এখানে, পেজটাও চলে গেছে, এখন কিভাবে বিজনেস করবো। তারপর অনেকগুলো পেজ ট্রাই করতেছি, প্রত্যেকটাই ব্যান খাচ্ছে, কি হইতেছে আমি বুঝতেছিলাম না। তখন প্ল্যান আসলে যাদের দেখে বিজনেস হচ্ছে, বললাম না শুরু করছি, অনেকে দেখতাম যে ভিডিওতে এসে প্রোডাক্ট দেখাইতেছে, আচ্ছা ভিডিও করলে মনে হয় ও আচ্ছা, তখন থেকে আস্তে আস্তে ওই ভিডিওর প্ল্যানটা যে শুরু হলো। তখন যে আচ্ছা তাহলে এখন ক্যামেরার সামনে আসতে হবে, বুঝছি। কোনো ডিভাইস নেই, একটা অ্যান্ড্রয়েড ফোন চালাতাম, ওই যে টাকা জমায় কিনছিলাম, হ্যাঁ নষ্ট হওয়ার পর 20,000 টাকার ফোন ছিল, রেডমি নোট 8, এটা দিয়ে তার ভিডিও ভালো হয় না। এটাতে ভিডিও করে দেখছি, হাতে ধরে মনে করে ভিডিও করছি, ঠিক আছে, কইরা ছাড়ছি, পেজ চলে যেতেছে না, ফেসেই আসতে হবে, ফেসে আসার জন্য ভালো একটা ক্যামেরা ফোন লাগে। তখন আইফোন 11 প্রো ম্যাক্স কিনছিলাম একটা, বাট এই ক্রাইসিস মোমেন্টও হাতে টাকা নাই, অনেক কষ্ট করে টাকা কিছু গুছায় টুছায় আপনার 63,000 টাকা লাগছিল 11 প্রো ম্যাক্স কিনছিলাম, সেকেন্ড হ্যান্ড। তাও এইটা দিয়ে আমি 2024 সাল পর্যন্ত ব্যবসা করছি। ও আচ্ছা, এটা দিয়ে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে বোঝা যে আসলে আমার কি দরকার, অতিরিক্ত আপনি content প্রয়োজন ছিল ওইটাই কিনছেন। হ্যাঁ, কন্টেন্ট ভালো হইতে হবে, কন্টেন্ট ভালো হতে হবে, কিন্তু কিনছেন আবার সেকেন্ড হ্যান্ড কিনছি। ভালোটা ক্যামেরা ফোন জরুরি এর জন্য। এন্ড হচ্ছে ডিসপ্লে সেন্টার করার যেহেতু প্ল্যান ছিল, একটু সাজাইছি পিছনে, একটু ওই যে একটু শেলফ দিছি, হ্যাঁ ক্যামেরাতে যেন ভালো আসে, হ্যাঁ ক্যামেরা যেন ভালো লাগে, তো সাজাইছি। দেন ভিডিও করলাম, আমার ফ্রেন্ডরে দিয়ে ক্যামেরা ধরাইছি, আমি আসছি সামনে। যে ফার্স্ট ভিডিওটা অনেক নার্ভাসনেস কাজ করতেছিল, ভিডিও কিছু ক্লিপ আছে আমার কাছে নেই, মানে ফেক পেজে ছেড়ে রাখছে অনেক। তো এই যে আমাদের এয়ার জর্ডানের অনেক শিপমেন্ট নামছে, এই কোয়ালিটি 2,500 টাকা দাম, মানে তখন মানে আমাদের রেঞ্জ ছিল এরকম, একটু যে মার্কেট যে কোয়ালিটিগুলো চলতো লো কোয়ালিটি, ওগুলো আমরা বিক্রি করতাম তখন। আচ্ছা আচ্ছা, 2,000 থেকে 2,500 রেঞ্জে চলতো, আমরা ওইগুলো বিক্রি করতাম। কোয়ালিটি কিভাবে আপলোড করছি সেটাও আসতেছি, সেটাও একটা স্টোরি আছে। তো এইভাবে যখন একটা পেজ যে খুলছি, পেজ কিন্তু যতই নতুন পেজ খুলতেছি সবই কিন্তু ব্যান যাচ্ছে। তো করছি কি, আমার স্কুলের যেহেতু বলা যায় মানে কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলাম, আমার স্কুলের একটা ফটোগ্রাফি ক্লাব নামে, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ ফটোগ্রাফি ক্লাব নামে একটা পেজ চালাইতাম আমি। এটা মোটামুটি 3,500 ফলোয়ার ছিল। আচ্ছা, তখন 3,500 ফলোয়ার মানে অনেক, হ্যাঁ ঠিক আছে, আবার অর্গানিক। তো ওইটা চলতেছিল না চলার পেছনে রিজন আছে, অনেক স্কুলের ম্যাডামদের, অনেক মহিলাদের ছবি ছিল না। আমরা ওই যে বলছিলাম না, তখন আমি নামাজও পড়তেছি, আবার গান বাজনা অ্যাপ্রিসিয়েটও করতেছি। তো এই জিনিসগুলো তখন ওইভাবে আমি পরে যখন মাথায় আসলো, তখন আমি পেজটারে অফ করে দিছি, ডিঅ্যাক্টিভেট করে রেখে দিছি। আচ্ছা এটা করা যাবে না। তো যেহেতু পয়রা আছে, এই পেজের আবার 3 জন মালিক, আমি আর আমার 2টা ফ্রেন্ড ছিল, ঠিক আছে। তো আমাদের একটা বিজনেস করার প্ল্যান ছিল, নাম দিয়েছিলাম হচ্ছে গরিবের ফেরিওয়ালা, দিয়ে রাইখানেছি। বাট কি ইনিশিয়েটিভ নিবো ওরকম কোনো প্ল্যানই আসতেছে না, তো ওইভাবে পড়ে ছিল। পরে যখন ওদের বললাম যে আচ্ছা এই পেজটা তো কাজে লাগতেছে না, আমার দিয়ে দাও, আচ্ছা ঠিক আছে করো, নাম চেঞ্জ করে দিলাম ইরাম বিডি। এরপর যে ফার্স্ট ভিডিও ছাড়লাম, ওই দিনই মনে হয় প্রায় 7-8K 10K ভিউ হয়ে গেছে। এটা কিন্তু হিউজ একটা অর্গানিক ভিউ, এরকম আসে তো অনেক টাফ, মানে ভিউ করে আসে। তারপর এটাকে বুস্টিং করা হইলো কিছুটা, পরের দিন থেকেই ওই ডিসপ্লে সেন্টারে কাস্টমার আসা শুরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অর্ডার তো আসতেছেই, আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে দিয়েছে। আর পেজটা কিন্তু যায় নাই, যেহেতু এটা কিন্তু অর্গানিক পেজ, অর্গানিক রিচ অনেক আগে ক্রিয়েট করা, 2015 তে ক্রিয়েট করা পেজ। এটা বড় একটা রোল প্লে করেছে। 2015 তে ক্রিয়েট করা পেজ, সরি 15 না, 2017 তে ক্রিয়েট করা পেজ, 22 সালে এসে কাজে লাগাইতেছে। তো এটা কিন্তু ওই যে অ্যালগরিদম বা এটার ভিতরে জিনিসপাতি একটা ভ্যালু ছিল এটা। হ্যাঁ রাইট। তো ওই পেজ দিয়ে আমরা 2024 পর্যন্ত বিজনেস করছি। ওই পেজে তখন ফলোয়ার হয়ে গেছিল 2.5 লাখ, তখন ব্যান হয়ে যায়, আবার অনেক কষ্ট লাগছে। এখন বর্তমানে আপনারা যে পেজ দেখছেন, এটা 3 নাম্বার পেজ আমার, একই নামে 3 নাম্বার, 3 নাম্বার পেজ এটা। তো ওইটা ব্যান হয়ে যাবে, আরেকটা পেজ খুলছিলাম, সেটাও ব্যান হয়ে গেছিল, বাট আবার ফিরে আসছে। দেন ওটার নাম ইরাম আউটফিট করে দিছি, ওটা সেকেন্ড পেজ। ওটা এখন মানে রিচ, আমরা ওটা আর কি পোস্ট করি না, বাট আছে পেজ, ইরাম আউটফিট লিখলে পাবেন। দেন যে ওটা চলে যাওয়ার পর আমরা ইরাম বিডি দিয়ে আরেকটা খুলছিলাম, এটা এখন 3 নাম্বার পেজ হিসেবে, এইটাই এখন কন্টিনিউ আছে। আরেকটা পেজ আছে ইরাম বিডি জেএফপি,
যমুনা ফিচার পার্ক সব পেজ চলে গেছিল, তখন এটা খুলছিলাম আবার। যাক, মানে এখন যদি আরো কোনো রিস্ক আসছে নাকি না চলে যায়, জানি না, এটা যেহেতু কপি প্রোডাক্ট রিস্ক থেকে যায়, এখন কিন্তু জুতার ভিডিও খুবই কম করা হয়, ওই কারণেই মূলত। হ্যাঁ, অন্যান্য প্রোডাক্টের বেশি ভিডিও করা হয়। তো এরপরে ওইখান থেকেই হচ্ছে ওই যে মানুষ ইরাম বিডিকে চিনতে শুরু করলো, সেই ইরাম বিডি, এই একটা বড় চুলালা, তখন তো চুল বড় ছিল, তখন হ্যাঁ বাঁধে ছিল, একটা টুপি, একটা আফগানি টুপি টাইপের পড়তাম, দাড়িওয়ালা মানুষ ভিডিও করতেছে, মানে তখনই মানুষ, মানে এই মানুষ হয়তো 2 নম্বরই করবে না, ঠিক আছে। আবার তখন মার্কেটে অনেক মিথ্যা কথা প্রচলিত ছিল, যেমন হচ্ছে প্রোডাক্টগুলো আসে চায়না থেকে, সবাই বলতো মেড ইন ভিয়েতনাম বলে বিক্রি করতো। আর আমি প্রথম যে ক্যামেরার সামনে এসে এটা প্রকাশ করছি যে কোনো প্রোডাক্ট ভিয়েতনাম থেকে আসে না, সব প্রোডাক্ট আসে চায়না থেকে, মেড ইন ভিয়েতনাম লেখা থাকে। এরপরে শুরু হলো ট্রাস্ট, মানুষের ট্রাস্ট তখন না বুঝি, এরপরে মানুষ করলো যে আচ্ছা ঠিক আছে, আসলেই তো সত্য কথা। আবার এটা বলার জন্য এটা কিন্তু আমার রিস্ক ফ্যাক্টর ছিল একটা, আরে আমি ব্যবসা করতেছি, আমি মার্কেটের বিরুদ্ধে যে কথা বলতেছি, মানুষ তো আমার থেকে কিনবে না, আসলে যা হওয়ার হইব, আমি মিথ্যা কথা বলবো না। মানে এখানে অনেকে কমেন্ট করতে পারে, হ্যাঁ ভাই ব্যস্ত আছেন, কপি আবার 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 হইতাছে সত্যবাদীগিরি দেখান, এই ব্যাপারে আসলে আমার কিছু বলার নেই, এটা তো ফার্স্টেই বললাম, কপি প্রোডাক্ট। আবার অনেক বেস্টসেলাররাও হয়তো এগেইনস্টে রিপোর্ট শুরু করে দিতে পারে। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে আমাদের আরেকটা ওয়েব আসছে। আর তখন হচ্ছে এই যে অনলাইনে ভিডিও করে মার্কেট গ্র্যাব করাটা কিন্তু খুবই কম, তো তখন এই জিনিসগুলো মানুষ ট্রাস্ট করতে বেশি, তো ওই যে ওয়েবের সাথে তাল মিলে একটা কখন কি ধরনের মার্কেটিং দরকার, দেন হচ্ছে আমরা কোয়ালিটিতে খেলছি। কিরকম, আমার প্রোডাক্ট আমার তেমন একটা পছন্দ হইতো না, সত্যি বলতে, যে জর্ডানে যেগুলো আনতাম এয়ারফোর্স, মানে এগুলোর ওই যে স্ট্রাকচারটা, মানে মনে হচ্ছে লো কোয়ালিটি, সোলটা কেমন জানি এমন তো না, নিজের কাছে ভিতরে প্যাডিং, ইনসোল, লেসিং কেমন জানি লাগতেছে। তো তখন চিন্তা, মানে মার্কেট আরো যাচাই করা শুরু করছি, চায়নাতে আরো ঘাটাঘাটি করতেছি, অনেক ভিডিও টিডিও দেখতেছি, না আসলে কপির মধ্যে তো আসলে এটা তো সেম না, দেখতেছি ভিডিও দেখলে তো বোঝা যায়। দেন আমরা কলেজে আসি। আরেকটা কাহিনী আছে আমাদের মার্কেট গ্র্যাব করার পিছনে, আমরা হচ্ছে জর্ডান জুতা যখন বিক্রি করতাম, আমরা এক্সট্রা লেস দিতাম অনেক, ও আচ্ছা, কালারফুল অনেক লেস দিয়ে দিতাম, এটা মানুষের খুব পছন্দ, মানুষ এটার অনেক বেশি এটাতে অ্যাট্রাক্ট হয়েছিল। কেউ দিতেছে না, আমরা লেস আনতেছি, আমরা বলতাম যে জুতোর সাথে লেস আছে এক্সট্রা, আমরা দিয়ে দিতাম। মানুষ আচ্ছা সেম জিনিস ওখানে পড়েছে, বাট ওর সাথে লেস নেই, বাট আমার সাথে কিন্তু লেস আছে, এক্সট্রা লেস আছে, এটা কালারফুল, তো অনেক ভালো রোল প্লে করছে। এই জিনিসটা মানুষ আরো বেশি, তাহলে আমি তাহলে এখান থেকে নিব, আমার 500 টাকা বেশি লাগলো, আমি এখান থেকে নিব। আর আমি 500 টাকার ভ্যালু দিতেছি, লেসের দাম কিন্তু বেশি না, বাট আমি 500 টাকার মানুষ তো ভ্যালু বুঝবে দিতেছি না। হ্যাঁ, এখান থেকে হওয়া শুরু হয়েছে। তারপর কোয়ালিটি নিয়ে যখন ঘাটাঘাটি করছে, তখন দেখতেছি না আসলে তো কোয়ালিটি আরো ভালো পাওয়া যায়, বাট এগুলো দামও তো অনেক, ঠিক আছে। মিডিয়াম কোয়ালিটি আনা শুরু করছি। আপনার অডিয়েন্সটা হচ্ছে প্রথমে ছিল হচ্ছে লো বাজেটের, কিছুটা লো বাজেটের না, সেটা আমি বলি, মানে কাস্টমাররা লো বাজেটের ছিল না কখনোই, কাস্টমাররা শৌখিন ছিল না, শৌখিন ছিল। ও আচ্ছা, তারা হচ্ছে ওই ওই জিনিসগুলো চাইতো, ভালো যেটা ভালো আছে সেটা নিবে, মানে এরকম, মানে তারা পাইতো না। হ্যাঁ, পাইতো না, তখন বাংলাদেশে ছিল না। তো যখন আমি এই কোয়ালিটিগুলো আনা শুরু করছি, তখন আমার কাছে তো লো কোয়ালিটিও আছে, মিডিয়াম কোয়ালিটি আছে, হাই কোয়ালিটিও আছে। লো কোয়ালিটি নেন, মার্কেটে যেটা চলে আপনি ঘুরে ফিরে দেখে আসেন, সমস্যা নেই, 2000 থেকে 2500 টাকা। মিডিয়াম কোয়ালিটি 4000 থেকে 5000 টাকা। বেস্ট কোয়ালিটি মানে জর্ডানের ক্ষেত্রে বলতেছি 9000 টাকা, ঠিক আছে। এরকম 9000 টাকা একটা জুতার দাম, তখন তো এই জিনিসটা 9000 টাকা তোমার জুতা কিনে, আমার ফ্যামিলি বলা শুরু করে 9000 টাকা তোমার জুতা কিনে, ফ্রেন্ডরা কে কিনে 9000 টাকার জুতা, মানে আমরা ওই যে একটা সার্কেলের মধ্যে পড়ে থাকি যে আচ্ছা আমি কিনি না, বা আমার আশেপাশে কিনে না দেখা হয়তো কেউই কিনে না, বাট অ্যাকচুয়ালি যে মার্কেট আছে এটা আমরা জানি না, আমরা মানে ওই যে আউট অফ দ্য বক্স চিন্তা করি না, আমরা আসলেই কি এটা বেচা হয় আমরা চিন্তা করি। অনেকে কমেন্ট করে না, আরে ভাই কে কিনে, দামি জুতা। হ্যাঁ, আমি বলছি বেচা হোক বা না হোক, এটা আমার শোপিস হিসেবে থাকবে, মানুষ এটা দেখা যাবে, এটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতেছে, রাইট, এটাই ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে। আমি যখন ভিডিও করে দেখাইতাম এটা লো কোয়ালিটি, এটা মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি, যেটা লাগে নিয়ে যান, সমস্যা। এই যে লো কোয়ালিটি কাস্টমার যারা ছিল তারাই পরে হাই কোয়ালিটি কিনছে, তারা এক্সিস্টিং করতেছিল অলরেডি, পাচ্ছিল না দেখে। এন্ড সেটা 1:1 গ্রেড নামে প্রচলিত ছিল। 1:1 গ্রেডটা মার্কেট এইভাবেই আর কি আসছে, 1:1 গ্রেড নামটাই মানে দেওয়া হয়েছে, প্রচলন হয়ে গেছে, প্রচলন ওইভাবে হয়ে গেছে। আচ্ছা, ইরাম বিডি 1:1 গ্রেড আছে, তো জুতা কিনলে কিনতে হবে 1:1 গ্রেড। এখন মার্কেটে কি চলতেছে, ওরা ওই লো কোয়ালিটি 1:1 গ্রেড ভাই, মানে আমি বলতেছি দেখা ওরাও বলা শুরু করছে যে ভাই এটাই 1:1 গ্রেড, ঠিক আছে। জুতার গায়ে তো আসলে লেখা থাকে না 1:1 গ্রেড। জুতার গায়ে কি থাকে? জুতার গায়ে থাকে, জুতাটা বলে তার কোয়ালিটি, তার স্টিচিং, তার লেদার, তার ফিনিশিং, সবকিছু। তো একজন কাস্টমার যখন কিনতে যাবে, সে কিভাবে বুঝে ওটা 1:1 বা বেস্ট কোয়ালিটি?
তার অরিজিনাল প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে আসলে। অরিজিনাল সাথে যত বেশি ম্যাচ করবে তত আপনি অরিজিনাল high প্রোডাক্টের আপনি আনবক্সিং দেখেন, ভিডিও দেখেন, আপনি অটোমেটিক বুঝে যাবেন আসলে এখানে এই লেদারটা থাকা দরকার, এখানে ফিনিশিংটা এরকম থাকবে, এটা লেসটা এরকম থাকবে, ঠিক আছে, এটা প্যাডিংটা এরকম থাকবে। হুম 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 যখন আপনি জানবেন তখন আপনি বুঝবেন যে না এই ব্যাটা তো মিথ্যা কথা বলতেছে, এটা তো 1:1 না, রাইট। ঠিক আছে। তো এইভাবে আসলে আমাদের মার্কেটটা আমরা বেসিক্যালি চায়নাতে যারা বা যেখানে বানাচ্ছে ওরা তো হচ্ছে তারা বলে হচ্ছে গুড কোয়ালিটি, ব্যাড কোয়ালিটি। গুড কোয়ালিটি, ব্যাড কোয়ালিটি। আরো কিছু নাম প্রচলিত আছে, ওডিএম অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচার, ওইএম অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার, ঠিক আছে। বাট চায়না 100% তো ইউজ করতেছে না, যে এটা অরিজিনাল লেদারে ইউজ করা হচ্ছে, অরিজিনাল জুতা যে লেদারটা ইউজ, তারা তো 100% ইউজ করতেছে না, কিছুটা টিউন করা, বাট ফিনিশিংটা আপনার ওরকম লাগবে। বাট ওইটা যখন আপনি ধরবেন প্রোডাক্টটা তখন আপনি বুঝবেন যে না এটা আসলেই অরিজিনালের মতো। বাট আপনি যখন পরীক্ষা নিরীক্ষা করবেন তখন যে না এটার মধ্যে ফেক আছে। তাহলে ওইখান থেকে জার্নিটা এখন আপনার চলে আসলো 2022-এর। হ্যাঁ 22-এ তো ওইখানে একটা আমাদের ঈদে একটা ভালো সেল হইতো, 22-এর ঈদটা ওইখানে পার করলাম। দেন 22-এর ঈদে দেখা গেছে যে ওটা তো নিচতলায় ছিল, গ্যারেজ পার হয়ে আসা লাগতো, গ্যারেজে সিরিয়াল ধরে গেছে মানুষের, মানে এত ক্রেজ, এত অনলাইনের মাধ্যমে ক্রেজগুলো সব চলে আসছে এই এবং যে আপনাদের গ্যারেজে কাহিনী আছে, এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, মানে প্রত্যেকটা ওয়েবে আমাদের একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, এই স্টোরিগুলোতেই আর কি আমাদের ওই যে এক স্টেপ থেকে আরেক স্টেপে চলে গেছে এরকম। আমরা তো যে কোয়ালিটি আনা শুরু করছি, মানুষ নিতেছে, টুকটাক যাচ্ছে ভালো, যে একটা মানুষের মিসকনসেপশন ছিল যেটা কারা কিনে, কিনতেছে তো, কিনা শুরু হয়েছে। দেন হইলো কি একজন প্রবাসী আর কি, আমাদের বয়সী, আমার চেয়ে ছোট বয়স, মানে সে ফ্যামিলি সহ কানাডায় থাকে, সে আসছে বাংলাদেশে স্নিকার্স কিনতে, গেছে কই কিনতে 1 নম্বর, মিরপুর 1 নম্বর। তখন তো যে কপি, যে মেড ইন ভিয়েতনাম হাবি যাবে এগুলো বলে ফাটায় তারা বিক্রি করতেছে। বাট আমি যখন যে 1:1 আমার তখন তাদের ব্যবসাটা একটু ডাউন গেছে। আমার উপরে হয়তো অনেকের ক্ষোভ, বাট আমার আসলে কিছু করার নেই, ঠিক আছে, থাকবেই কম্পিটিশন। তো ওইখানে যখন গেছে একটা দোকানে, তার কোয়ালিটি আসলে পছন্দ হচ্ছে না, তারা বলতেছে বেস্ট কোয়ালিটি এই সেও। কোনোখানে একজন এমপ্লয়ি আছে আমাকে চিনে, বলছে যে ভাই আপনার যদি আরো ভালো কোয়ালিটি চান আপনি ইরাম বিডিতে যান। হ্যাঁ ইরাম বিডি কে, ইরাম বিডি কই, মিরপুর 6 নম্বর, গুগল ম্যাপে দেখাই দিল। পরে আইসা ফোন দিছে, তখন আমি জোহরের নামাজ পড়ে বাইরে হয়েছি, যে ভাই আপনাদের ইয়াটা পাইতাছি না খুঁজা, মানে বাইরে তো সাইনবোর্ড নাই, আমি রিসিভ করে নিয়ে যেতাম আর কি। আমি নিয়ে আসছি, সে আসছে অ্যান্ড তার কাজিন বড়, সে আমার চেয়ে বয়সী একটু বড়, মানে আমার বয়সী, আর যে ছেলেটা কিনবে সে একটু ছোট। সে যখন আসলো আইসা তো আর অ্যাকচুয়ালি গুড কোয়ালিটি, আমি মানে এটা যে ফেক আমার বিশ্বাস হইতেছে না, মানে তারা তো ওই কালচারে বড় হয়েছে, তার ফ্রেন্ড সার্কেল এগুলো ইউজ করতেছে, ঠিক আছে। জর্ডান 1 হাই মোকা এই মডেলটা ছিল তখন, ওইটা দেখতেছে মানে এটা তো অ্যাকচুয়ালি অরিজিনালের মতো, অথেন্টিকের মতোই। ইভেন আমার এখানে যারা আসতো তারা অথেন্টিক জুতাও পরে আসতো ফেক কিনতে। বুঝতে পারছেন কাস্টমারটা কারা? তো খুব ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি না হইলে তো কাস্টমার কোয়ালিটি ভালো অ্যান্ড প্রোডাক্ট কোয়ালিটি ভালো না হলে তারা কিনতো না, রাইট। তো সে যখন আসছে ওই দিন কিছু কিনে নেই, জাস্ট দেখা গেছে। আমি আবার আসবো, আমি বুঝতে হয়তো এমনি ঠিক আছে দেখি, আসলে তো ভালো না, আসলে মানুষ তো অনেকে আসতেছে যেতেছে। দেন 2 দিন পরে সে তার ফ্যামিলি নিয়ে আসছে, তার বাবা, তার মা, তার বোন, ওই ছেলেটা আমার সমান কাজিন, 5-6 জন আসছে। আমার তো রুম ধরেন এই যে এই রুম যতটুকু তার 3 ভাগের 2 ভাগের সমান, একদম ভরে গেছে রুম, মানে 4-5-7 জন দাঁড়াইলেই রুম ভরে যেত এরকম মানুষ। তারা যখন আসছে আইসা আমার প্রায় 53,000 টাকার বিল করছে। 53,000 টাকার বিল, ক্যান ইউ ইমাজিন? মানে এত বড় সেল তখন, মানে একজনের কাছে আমি সর্বোচ্চ 10,000, 12,000 বা 20,000 পর্যন্ত নিচে মানুষ, এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল, মানে মানুষ নিতে পারে এতটুকু, এটাই মনে হয় হাইস্ট। আমি জানতাম না তো, আমি তো আউট অফ দ্য বক্স চিন্তা করি জন্য যে 53,000 ফ্যামিলি সহ এসে নিবে, এটা তো সে নিছে 2-3টা, তার বোন নিছে, তার বাবা নিছে, বুঝতে পারছেন? 53,000 টাকার প্রোডাক্ট নিছে, 53 নাকি 49,000 টাকা, আমার সঠিক মনে আসতেছে না, বাট এরকমই ফিগার ছিল। আমার মাথায় হুট করে একটা আইডিয়া আসছে, ফোনটা বাইর করলাম, সে টাকা গুনতেছে দিতেছে, আমি ভিডিওটা দিলাম, ঠিক আছে, ভিডিও করতেছি, টাকা গুনতেছে, ওই শটটা নিয়েছি। আমি কিন্তু এটা ইন্টেনশনালি করি, আমার মনে হয়েছে একটু রাখি ক্লিপ, এত বড় বিল, মানে স্মৃতি হিসেবে রাখার জন্য। কি জুতা নিয়েছে, 5টা নাকি 6টা জুতা নিয়েছিল। আমি এক হাত দিয়ে ফোন ধরেছি আর এক হাত দিয়ে বক্স উঠা দেখাই যাচ্ছে, আমি এটা নিল, কানাডা থেকে আসছে এরকম। পরে ক্লিপগুলো নিছি, নিয়ে পরে আমি ভয়েস ওভার দিয়ে ছেড়ে দিছি। ছাড়ার পরে লাগছে একটা গ্যাঞ্জাম। কিরকম গ্যাঞ্জাম, এত মেসেজ আসা শুরু করছে হুট করে, মানে মেহেদি বলছে ভাই বুঝতে তো এত মেসেজ আসে না, এটা কেমনে আসতেছে আমি বুঝতেছি না। আমি হিমশিম খেয়ে যেতেছি, তখন ওই একাই মেসেজগুলো দেখতো।
পরে দেখলাম যে এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ, 1 মিলিয়ন ভিউ রাতারাতি। এখান থেকে বিজনেসটা আরেক স্টেপ আগায় গেছে। এক স্টেপে এক মুহূর্তেই। এরপর থেকে ফ্যামিলি আসা শুরু করছে, ও আচ্ছা, যারা প্রবাসী বাইরে এটা থাকে। দেখলেই এবার যে এখানে ফ্যামিলি মেম্বাররা এসে নিতেছে, বাস ওই টার্গেট। বাইরে 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 যারা থাকে, বাইরে যারা বাংলাদেশে বেড়াইতে আসছে, মানে তখন থেকে কাস্টমার বেসটা ওইরকম হয়ে গেছে। বাংলাদেশে যারা তারা তো কিনতেছেই, রাইট, এন্ড প্রবাসী কাস্টমার একটা মেজরিটি কাস্টমার আমার ওই প্রবাসী ওখান থেকে আমি গ্রাম করছি। হয়ে গেছে মানে আল্লাহর পরিকল্পনা। ওই যে ওই ছেলেটা আমার অ্যাড্রেস দিছে, তার দোকান থেকে কিনে নাই, আমার এখানে আসছে, মানে সে না বললে কিন্তু আসতো না। মানে আল্লাহ কিভাবে রাস্তা চিনায় আনছে, এটা কিন্তু অনেক বড় একটা। হ্যাঁ, মানে চিন্তা করলে অদ্ভুত লাগে না? চিন্তা করে দেখেন, এত বুস্ট করছেন, এত কিছু করছেন, দেখেন যতটুকু আসছে একটা কাস্টমার আল্লাহ তাআলা দেখেন অর্গানিক ভাবেই পাঠাচ্ছেন, যে কিনা আপনার আমরা বুস্ট লাগে নাই দেবন এরপর স্কেল আপ হয়ে গেছে। আসলে ভাই রিজিক কিন্তু আল্লাহ তাআলা যে কোনো ভাবে আসলে মানুষের হাতে পৌঁছে দিতে হ্যাঁ। তো দেন আমার মাথা ছিল যাচ্ছে এরকম যারা আসবে আমি কন্টেন্ট করবো। এইভাবে অর্গানিক্যালি আমার আর বুস্টের তেমন প্রয়োজনই হয়নি, খুব কম। তখন অর্গানিক কন্টেন্ট শিপমেন্ট নামলে শুধু বুস্টিং করতাম আর ওই যে কাস্টমার রিভিউ গুলো নিতাম, ক্লিপগুলো নিয়ে রাখতাম। রাত্রে যখন একটু রেস্ট নিতাম তখন আমি ভিডিওগুলো এডিট করতাম, ঠিক আছে, নিজেই সব করতাম। এখন আমি কিন্তু আমার ভিডিও আমি এডিট করি, ঠিক আছে। তো এই হচ্ছে আর কি ব্যাপার। তো দেন হচ্ছে 2022-এর রমজান আসলো। রমজানে তো এই যে এই মানুষের এত ক্রেজ দেখে আমরা আসলে সামলাইতে পারিনি। দেন মনে হলো যে একটা আউটলেট। তখন থেকে এরপরে কি আপনি আউটলেটের প্রথম আউটলেটে তাহলে কবে নিচ্ছেন? 2023 সালের জুলাই মাস। এখন যে জায়গায় বসে আছি এই জায়গায় আমাদের আউটলেট ছিল, এইখানে আউটলেট এই জায়গায়। এটা ফার্স্ট আউটলেট ছিল এই মার্কেটে, মিরপুর 12 নম্বর হাজী কুদরত আলী মোল্লা সুপার মার্কেটের 3 তলায় এই জায়গায় আউটলেট ছিল। এখন তো যে ফ্রন্টে এসে পড়ছি আমরা, আউটলেটের সাথে কিন্তু অফিস, অনেকে বুঝতে পারবে না, বইলা দিলাম। ফ্রন্ট থেকে পুরোটা আমাদের নাও, নতুন করে রেনোভেট করা হচ্ছে 2025-এর নভেম্বরে রেনোভেট করছি আর কি। এর একটু ছোট ছিল অ্যান্ড মার্কেট ডিভাইড হয়ে যায়, মার্কেটের 2 মালিকের মধ্যে ঝামেলা হয়ে আর কি ডিভাইড হয়ে যায়। দেন আমাদের এক সাইডে এসে পড়তে হয়েছে, দেন পুরো ফ্লোর নিয়ে নিতে হয়েছে আর কি। আউটলেট সামনে ফ্রন্টে আর অফিস। এটার খরচটা কিরকম গিয়েছিল? কারণ এটা অনেক বড় একটা বিষয়। খরচ অনেক, আসলে ডেকোরেশনে প্রায় আমাদের 80 লাখ টাকা গেছে। 80 লাখ টাকা শুধুমাত্র ওই যে আমরা যে শোরুম, এখানে শোরুমটা দেখলাম, ডেকোরেশনে, অফিস এখনো কিন্তু অনেক ফার্নিচার কিনা হয় নাই, আরো খরচ বাকি, স্টুডিও সেটআপের অনেক তাহলে মানে বিজনেস কিন্তু আসলে খরচ। যখন আপনার বড় হবেন তখন আপনার খরচও বাড়বে, আরো বড় খরচ হবে। এখানে মনে করেন যে যারা তোমার বিজনেস করতে চাবে, তো এই যে একটা খরচের বিষয়টা ধারণা রাখা ভালো। ভাড়াটা কিরকম ধরনের? ভাড়া আসলে অনেক, এটা আসলে না বললেই ভালো থাক। আপনারা যারা ঘাটাঘাটি করে দেখবেন, আসলে এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, কারণ ইউ হ্যাভ টু লার্ন। আপনার লার্নিং না হলে তো আমি বলে দিলে সবাই। আপনারা সরাসরি চলে আসতে পারেন, এসে দরকার হলে যারা ভাড়া দেয় সরাসরি কথা বলতে হবে, কথা বলে জানলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। বাট দেখা যাচ্ছে এই যে ইনভেস্টমেন্টটা যে এখানে হচ্ছে, এটা কিন্তু আপনারা ওই একদিনে না, একদিনে তো আসলে আস্তে আস্তে করে স্ট্রাগলটা হয়েছে, তারপরে এই পর্যন্ত আসছে। আউটলেটের কথা যেহেতু আসলো, 2023 সালে জুলাই মাসে আমরা হচ্ছে ফার্স্ট আউটলেট দিয়েছি। আউট হলো 23-এ। দেন হচ্ছে আমরা যমুনায় গেছি 2024 সালে নভেম্বরে। 23-এ ছিল এটা, 24-এ নভেম্বর মানে হচ্ছে। 1.5 বছরের মধ্যে আমরা আরেকটা আউটলেট নিই। বসুন্ধরাতে পরে গেছি, পরে গেছেন 2025 সালের মার্চে বসুন্ধরায় গেছি। আগে যমুনা নিছি, কারণ আমাদের হচ্ছে বড় স্পেস দরকার ছিল। বসুন্ধরার কোনো স্পেস থাকে না। যমুনার স্পেসটা আপনাদের বেশ বড় এন্ড খুব সুন্দর। ওখানে কয়টা স্পেস, কতটুকু? ওখানে প্রায় 3000 স্কয়ার ফিট। 3000। ওখানে আপনার তাহলে ডেকোরেশন সব মিলে কিরকম কস্টিং বাকি? এখানে ডেকোরেশনে প্রায় 40-50 হাজার গেছে, 50 লাখ গেছে। 40-50 লাখের মতো একটা খরচ আছে। আর ওই পুরা শোরুম ভরতেও তো আমাদের ডিসপ্লেতেই প্রায় 10 লাখ টাকার প্রোডাক্ট আছে, আপনি যদি গুইনা দেখেন। এই যে আমরা এখানে যেটা দেখলাম, ডিসপ্লেই করা 10 লাখ টাকার প্রোডাক্ট। এগুলো তো মানুষ সবাই নিবে না, ডিসপ্লের প্রোডাক্ট তো মানুষ নিতে চায় না। আমি শুরুতেই তো বুঝতে পারতেছেন আসলে বিজনেস করতে গেলে আপনার কোন স্কেলে যেতে হবে। স্কেল আপটা সেই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আনইমাজিনেবল, আপনি চিন্তা করতে পারবেন না আসলে কত খরচ। আর এই খরচটা তো আসলে এমনি হয়নি, এটা হচ্ছে আপনাকে ধীরে ধীরে সেল করার মাধ্যমে টাকাও আসছে, আর এটাকে ম্যানেজ করতে হয়েছে। এখন আমার কাছে তো এটা গায়ে লাগবে না, বাট ওয়েন ইউ আর স্টার্টিং, আপনার কাছে হয়তো 5000 টাকার জুতা এমনি মানুষ পড়তেছে, ট্রায়াল করতেছে, মানে 10,000 টাকার জুতা, 12,000 টাকা, 16,000 টাকার জুতা আছে আমার, এমনি মানুষ ট্রায়াল করতেছে, দেখতেছে। এটা ডিসপ্লে 16,000 টাকা কিন্তু কম না, কিন্তু না একটা জুতার দাম। হ্যাঁ, তখন আপনার কাছে হয়তো একটু লাগবে কত না আসলে বাট আমাদের কাছে এখন এটা কিছু না। আমাদের এটা বিক্রি করতে হলে আমার দিতে হবে। আপনাদের কাছে যেমন নরমাল হচ্ছে, যারা ক্রেতা অ্যাকচুয়ালি তাদের কাছে আবার হচ্ছে সে ট্রায়াল সেটা কিন্তু এটা নিবে না, সেই ইনটেক লাগবে তার। এটা ভাই আমরা ফেস করি আমাদের ইয়েতে। আমরা দেখা যায় অনেক ভালো দামি ঘড়ি যদি রেখে দিই, ওইটা মানুষ নিবে না। কিন্তু ভালো একদমই
অনেকে নেয় আবার মানে নাই সাইজ কি করবে না নিয়ে নেয়। তখন দেখা কিছু আমরা অনার করে দিই। তাহলে আবার ডিসপ্লে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় অনেক জুতা। রাইট, অনেক মানুষ পড়তেছে মানে পাড়া দিয়ে মচকায় ফেলতেছে, পাড়া মানে ঠিক মতো যে পায়ে যে মানে আপনাকে ধরে রাখতে হয়েছে কিছু প্রোডাক্ট যেটা কিনা মানে নষ্ট হবে। তাহলে এখন বর্তমানে আপনাদের শোরুম কয়টা আছে? আমাদের 3টা আউটলেট, 3টা আউটলেট আছে, মিরপুর, যমুনা, বসুন্ধরা। এবং এগুলাতে সেল এখন কিরকম পর্যায়ে আছে? আছে আলহামদুলিল্লাহ, ভালো সেল। ভালো সেল আছে, সেল অনেক ভালো করা লাগে না, আমাদের অপারেটিং কস্ট উঠবে। মানে লসও হয় ভাই, বিজনেসে লস আছে। আপনার আপনি বিজনেসের ভালো পার্ট দেখলেন, খারাপ পার্টটা যদি না দেখেন আপনি কখনো বড় হতে পারবেন। খারাপ পার্টটা একটু আমাদেরকে সংক্ষেপে বলেন। খারাপ পার্ট হচ্ছে যেমন আপনার দেখেন, আপনার 2 দিন সেল কম থাকলে কিন্তু সবার টাকা দিতে হচ্ছে আপনাকে প্রতি মাসে। আপনার টার্গেটেড সেল যদি না হয়, আপনার একটা থ্রেশহোল্ড আছে, যে ধরেন সাপোজ আপনার 10 লাখ টাকা সেল হইলে আপনার অপারেটিং কস্ট উঠবে, ঠিক আছে? 3 লাখ টাকা ভাড়া, খরচ পাতি সবকিছু মিলা আপনার হয়তো 50,000 1 লাখ টাকা লাভ থাকতে পারে, নাও থাকতে পারে। আপনার সেলই হইলো না 10 লাখ, 8 লাখ টাকা সেল হইলো, পুরো টাকা খেয়ে যাবে আপনার। তো প্রফিট ধরেন আমার অপারেটিং কস্ট 5 লাখ টাকা, তার মানে কি আমার 5 লাখ টাকা প্রফিট করে আমার অপারেটিং কস্ট দেওয়া লাগতেছে। যদি 6 লাখ টাকা লাভ হয়, 5 লাখ টাকা দেওয়ার পর আমার 1 লাখ টাকা থাকতেছে। মানে এই বাস্তবতা অনেক বুঝে না। আমি সেল করছি 10 লাখ টাকার, আমার 10 লাখ টাকা প্রফিট না। মানুষ মনে করে কি 10 লাখ টাকাই প্রফিট, এই বেটা 10 যা বেচে পুরোটাই প্রফিট। এটা অনলাইন যখন শুনে, এটা বাস্তব মানুষ এরকমই চিন্তা করে যে এত টাকা সেল হয়েছে, অনেক টাকা গেল। ওটা তো প্রোডাক্টের জিনিসে চলে গেছে, আমার তো প্রোডাক্ট কিনতে হবে আবার। না, মানুষ মনে করে ভাই মাগনা আনছে, ঠিক আছে? এরকম যারা হেড করে আর কি। তাহলে আপনার যদি 20 লাখ টাকার সেল হয়, ওখানে হয়তো প্রফিট থাকতেছে, আমি যদি 5% বলি, 10% বলি, অ্যাকচুয়াল প্রফিট যেটা আমার সব খরচ দেওয়ার পর আরো কম। এগুলো ইমাজিনেশন নাম্বার আর কি, এটা নাম্বার। ধরলাম আমি 20 লাখ টাকা দিয়ে তো 2 লাখ প্রফিট করলাম, তাহলে 10% হলে 2 লাখ হয়। 2 লাখ হয়, তাহলে কিন্তু আমার যে খরচ আছে 5 লাখ টাকা, ওটা কিন্তু আমার উঠতেছে না। আমার তাহলে 5 লাখ টাকা প্রফিট করতে হবে, প্রাইসিং ভাবে করতে হবে, সেল টার্গেট থাকতে হবে। যদি ওই টার্গেটে সেল নাই করতে পারেন, আপনার তো লসও থাকবে। আমাদেরও লস গেছে ভাই, এটা লাভ লস থাকবে। কোনো মাসে লস হয়, কোনো মাসে লাভ হয়। এখন যে সিচুয়েশন, যখন ওই যে বিদ্যুৎ ছিল না, হাফ বেলা শোরুম অফ রাখা লাগতো, 7টা থেকে 6টা থেকে বন্ধ করে, পুরোটাই তো লস। আমি তো সেলই করতে পারতেছি না। আমার তো ভাড়া দেওয়া লাগতেছে প্রতি মাসে, হিউজ পরিমাণ একটা ভাড়া, হিউজ পরিমাণ একটা অপারেটিং কস্ট, হিউজ পরিমাণ স্যালারি। কারণ তো কেউ তো স্যালারি আটকে রাখতেছি না, আমরা সবাইকে স্যালারি দিতেছি, ঠিক আছে? আমার বার্নিং হয়ে আমি দিতেছি। তো এই যে সিচুয়েশন গুলো গেছে আমাদের উপর, এটা তো লসের একটা। আপনারা তো এই সাইডটা দেখেন নাই বিজনেসের, এই সাইডটা দেখে যদি আপনার বিজনেস এখন ছাইরা দেন, আপনার এই যে যত ক্যাপেক্স গেছে, ক্যাপেক্স মানে হচ্ছে আপনার যে ইনভেস্টমেন্টটা গেছে, এই যে আমি বসে আছি, টেবিল, চেয়ার, ল্যাপটপ, ডেকোরেশন, সবকিছু বাদ, সবকিছু আপনার এটা পুরোটাই লস। 80 লাখ টাকার বাদ, একদিনে বাদ, শেষ। আর এটা আপনার টার্গেট করছে 5 বছর চালাবেন আপনি, বা 10 বছরের টার্গেট নিয়ে করছেন। ভাঙার হিসেবে বিক্রি করলে আপনি 2 লাখ টাকা পাবেন না, 5 লাখ টাকা পাবেন না। এটা ট্রু। ভাঙার হিসেবে বিক্রি করলে আর দেখা যায় কিছুই থাকে না। এই বোর্ড ভাঙলে এটার ভ্যালু থাকে কোনো না। অত লাইটটা আমি বিক্রি করতে পারি, বা মেটালটা বিক্রি করতে পারি। এই বিজনেসের বাস্তবতা অনেক অনেক কঠিন। এটা আপনি বিজনেসে না নামলে আপনি টের পাবেন না। আপনার পিছন স্ক্রিন থেকে মনে হবে সেই ব্যবসা আমরা নেমে যে হুট করে শুরু করে দিই, কিন্তু দীর্ঘদিনের স্টার্টিং এ অনেক সহজ। আমি বলবো স্টার্টিংটা সহজ, অনেক সাস্টেইন করাটা কঠিন। স্টার্টিংটাই মানুষ করতে চায় না, সহজ কাজটাই করতে চায়, কঠিন কাজ কিভাবে করবেন? আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে বলবো যে আমি জুতা বিক্রি করব, এটা বিক্রি করতেছি, আমার তো দিন মানলে চলবে না, পারবো না, আমাকে মিউজিক লাগবে, একটা মেয়ে দিয়ে যদি জুতাটা দেখাই ভালো ভিউ হবে, খুব ভালো ভিউ হবে, হ্যাঁ, আর না করি তাহলে আমার সেল হবে না, আর ব্যবসা লস খেয়ে পড়ে যাবে। বিজনেসের এই পর্যায়ে এসে দেখেন যে আমরা কিন্তু ইনস্ট্রুমেন্টাল কোনো মিউজিক ইউজ করতেছি না। হালাল ভাবে যতটুকু ওই যে হাম নাদ বা ওই যে হামিং দিয়ে দফের কিছু আছে, ঠিক আছে? মানে আমরা এখন আমাদের কম্পিটিটর যারা বা আমার আশেপাশে যারা বিজনেস করতেছে, তারা কিন্তু ট্রেন্ডিং মিউজিক ধুম। এই যে আমার একটা লস হচ্ছে, আমি হয়তো আমার ওরকম ভিউ আসতেছে না, ট্রেন্ডিং মিউজিক ইউজ করলে কিছুটা ভিউ বেশি হবে। আমি কিন্তু আমার কিন্তু মানে আপনার হালাল থাকতেছে কিনা আমার হচ্ছে এইটা টার্গেট। রাইট। আমি তো একদিন মরে যাবো, এই বিজনেস একটা উসিলা দুনিয়াতে থাকার, টিকার, ঠিক আছে? এটা আছে দেখে আমি 50 জনকে হয়তো আমি সার্ভ করতে পারতেছি, আমার ফ্যামিলিকে আমি টানতে পারতেছি। তাদের রিজিকটা যে আপনার মাধ্যমে যাচ্ছে, এটা অনেক বড় একটা বিষয়। তো এই রিজিকটা তো আপনার হালাল হইতে হবে। নট অনলি দ্যাট যে আপনার হালাল প্রোডাক্ট হলে হালাল হবে, আপনার ওয়েটাও হালাল হইতে হবে, ওয়ে অফ বিজনেস হালাল হইতে হবে, আপনার
ওয়ে অফ সেলিং প্রসেসটা হালাল হতে হবে। আপনার হালাল যেই সিস্টেম আছে কিনা, যে আপনার প্রোডাক্ট নিলে এটা সুন্নাহ তরিকে হচ্ছে কিনা, এটা প্রোডাক্ট কিনলেন। আমাদের টার্গেট কি জানেন? আমরা হচ্ছে প্রোডাক্ট কিনলে আমরা আমাদের রিসিটে লেখা থাকে 7 দিনের মধ্যে আপনি এটা রিটার্ন রিফান্ড নিতে পারবেন। এই যে একটা বিষয়, কারণ এটা কিন্তু সুন্নাহ, হ্যাঁ অন্তর্ভুক্ত। তার মানে এই না যে আপনি জুতা পরে ফুটবল খেলে আমাকে দিয়ে যান আমি এরকম না, কিন্তু আপনি যেভাবে নিছেন আমাকে সেভাবে ফেরত দিলে আমি আপনার 100% রিফান্ড দিব। ইভেন এরকম আমাদের থাকে 1 মাসের মধ্যে জুতা যদি নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা হয়, মেজর কোনো সমস্যা হয়, দেখা যায় সোল খুলে গেছে, আমরা নতুন জুতা দিয়ে দিই। আমি তো গালি দিব আমার সাথে যদি এরকম হয়, তাই আমি কাস্টমার জায়গা থেকে আমি এটা চিন্তা করি। বাট কাস্টমার প্রপার ওয়েতে যদি আমাদের না আসে, দেখেন কেউ করলো কমেন্ট করে দিল, কমেন্টে দিল, আমি তো ভাই কমেন্টে দেখবো না, হাজার হাজার কমেন্ট আছে, আমার তো কমেন্টে দেখা শুরু। আপনি ইনবক্স করেন আমাদের হটলাইনের নাম্বারে, আমার সাথে যোগাযোগ করেন। আপনি যদি না পান তারপর আমাকে বললেন। 1000 জুতা বিক্রি করলে 10টা খারাপ হইতেই পারে, হ্যাঁ এটা স্বাভাবিক, 1%। কিন্তু একটা তো ডিফেক্টেড পর তো আমরা বিক্রি করি না, ঠিক আছে। আরেকটা হচ্ছে সব ঠিকঠাক বাট ভিতরে হয়তো ঝামেলা আছে, আমরা তো দেখতে পাই না, সমস্যা হইতেই পারে। আমরা এই পর্যন্ত অনেক অনেক জুতা আমরা নতুন জুতা দিয়ে দিছি, রিপ্লেস করে দিয়েছেন। এই পর্যন্ত আমরা তো অনেক জুতা বিক্রি করছি, কম জুতা বিক্রি করি হয়তো লাখের কাছাকাছি, জানি না নাম্বারটা আমার অ্যাকচুয়ালি মনে নাই। এর মধ্যে তো 100টা খারাপ হইতেই পারে, বা কোনটা 2 মাসে ছাইরা দিতেই পারে। আমরা চেষ্টা করি যে এই জিনিসগুলোকে মিনিমাইজ করা, বা কোনো একটা অফার দেওয়া তাকে ভালো, যে না তার একটা খারাপ এক্সপেরিয়েন্স ক্ষতি না হয়, আমাদেরও যেন রাইট। একদম ইনস্ট্যান্টলি নেওয়ার পরের দিনই বা 2-4 দিন পর না পড়তে এরকম হয়ে যায়, আমরা সেই ক্ষেত্রে রিপ্লেস দিয়ে দিই একদম। মানে আমার কাছে তো খারাপ লাগে, আমার তো হয়তো সে যদি কোনো একটা বদদোয়া করে বা কোনো মৃত্যুর পরে তো ভাই আল্লাহর কাছে এটা সে বলতেই পারে যে ভাই আমার এরকম হয়েছে, আল্লাহর কাছে তো বলতে পারে যে আমার এই। তবে অ্যাপ্রোচটাও তারাও যেন একটা মানে প্রপার ওয়েতে যেন আসে, কারণ হুট করে কমেন্টে বলে একটা গালি দিয়ে দিল, আসলে জিনিসটা সুন্দর হলো না। আমি তো দেখতেছিও না সেটা, হ্যাঁ এত দেখার তো। ইভেন আমার চোখে পড়লে আমি গিয়ে কমেন্টে রিপ্লাই দিই, ভাই আমার মেসেজ করেন আপনি কি হয়েছে, আমি আমার নাম্বার দিয়ে দিই, ভাই আপনি হোয়াটসঅ্যাপ করেন আসেন। আমি এই জায়গা নিয়ে যতটা সিনসিয়ার, বাট মানুষ এটাকে নেগেটিভলি অনেক জানেন তো যে রিসেন্টলি অনেক কন্ট্রোভার্সি হইছে। আচ্ছা কন্ট্রোভার্সি আমাদের রিটার্ন রিফান্ডের সাথে একটা কমেন্টে মানে ভাই জুতা পরলে তো ভাঁজ হয় না, অবশ্যই এটা কমেন্ট করছে যে ভাই 2 ঘন্টার মধ্যে ভাঁজ পড়ে গেছে, জুতা পরলে ভাঁজ হবে। ভাঁজ না হওয়ার সলিউশন আছে, ক্রিস প্রোটেক্টর ইউজ করা। আচ্ছা এটা বানাইছে কেন? যেন জুতা ভাঁজ না হয়। তার মানে কি জুতায় ভাঁজ হয় এটা স্বাভাবিক? তার মানে এটা এই জিনিসটাই প্রমাণ করে যে জুতায় ভাঁজ হয়। সে হয়তো জানে না, নলেজটা কম। তো অন্য একটা ভিডিও করছে অনেক পরে, এবার জুতা সম্পর্কে যাদের নলেজ তার একটু জেনে বুঝে আমাদের থেকে কপি কিনতে আসবে। এর অনেক গ্রেড হয়, এয়ারফোর্সের জুতা শক্ত হয় সোল, জরানো জুতা সোল শক্ত হয়, রানিং সেগমেন্টের জুতা সোলগুলো নরম হয়, স্পঞ্জি হয়। এই জিনিসটার সাথে ওই জিনিসটা মিলে একটা জগা খিচুড়ি, একটা ইনভেস্টিগেশনের আইও নেই, বানায় আমাদের মানে ধুয়ে দিছে। বাট যারা কাস্টমার তারা তো জানে, হয়তো দেখছেন, অনেকে দেখছে, কাস্টমার তো জানে, যারা কিনতেছে তারা তো এখনো কিনতেছে। আমি তো কাস্টমার রিভিউ নিয়ে অনেক, আমার বিভিন্ন ব্লগে কাস্টমারদের নিয়ে আসি, আমি দেখতেছি কিনতেছে, তার সাথে একটা কথোপকথন করি। তারা কিন্তু আমাদের রিপিটেড কাস্টমার, তো প্রোডাক্ট যদি ভালো না হবে আবার কিনতে আসছে কেন? আপনি র্যান্ডমলি 2-1 জনের কমেন্ট বা এরকম করে একটা ভিডিও বানায় ফেলেন, এটা তো ঠিক না। এটা তো আপনি হক নষ্ট করলে এটা জবাব আপনার দিতে হবে মৃত্যুর পর। আপনার আমাকে জানায়ও বানান নাই, যদি আপনি জানাইতেন যে ভাই এরকম এরকম আমার এলিগেশন পাইছি, এটার ব্যাপারে আপনার কি করতেছেন, যদি আমার ফিডব্যাক ভালো না হবে তারপর আপনি বানাইতেন, বা আপনি আমার কথা না শুনে আপনি 400-500% প্রফিট করি নাকি? আমরা 400-500% প্রফিট করি ভাই, আপনিও করেন ভাই। এটা করলে তো এটা হাউ ইট দিস পসিবল? মানে আরো তো মানুষ বিক্রি করতেছে, আমি 400-500% প্রফিট করলে আমার থেকে মানুষ তো কিনতেছে কেন? আমার থেকে না কিনো, মানুষ থেকে কিনো, অনেক কম করতেছে। আপনি ব্যবসা করেন না ভাই, 400-500% প্রফিট দেখলে। মানুষ যখন তেলের দাম বাড়ছে, মানুষ তেল স্টক কইরা ডবল দামে বিক্রি করছে। কেউ যদি জানে যে এটা 400-500% প্রফিট মানে কি 4 গুণ দাম, 5 গুণ দাম, 4 গুণ 5 গুণ দাম, একটা জিনিস 10 টাকা কিনা, সরি 100 টাকা কিনা 500 টাকা বিক্রি করা, এরকমই তো বোঝায় না? তো যদি এরকম জানতো তাহলে মানুষ তো এটা ওই তেলের ভিতরে না ছড়ে এটার ভিতরে ছুটে। আমি ডবল দাম দিয়ে তেল কিনছি, তেল না পায়া। যাই হোক, এগুলো অনেক হাস্যকর ব্যাপার, এটা থাকবেই। বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়, এগুলো প্রতিকূলতা, এগুলো যেন আপনার প্রস্তুত থাকতে হবে। আসলে এগুলো একটা লেসন লার্নিং হয় আপনার বিজনেসের। ভালো সাইড দেখছেন, এগুলো খারাপ সাইড, এগুলো ট্যাকেল দিতে হবে। এগুলো মন মানসিকতা যদি না থাকে আপনি ভেঙে পড়বেন। এই একটা ভিডিওর পরে আমি হয়তো খারাপ লাগা শুরু হয়ে যাবে যে এমন কথা বললো আমাকে খারাপ তো লাগে ভাই, আমি তো এগুলো করিনি, আমাকে কেন এলিগেশন দিচ্ছে? আমি ভাই আমি অনেকগুলো মানুষের কাছে কিন্তু খারাপ আল্লাহ বিল্লাহ করতেছি বা ব্যবসা করতেছি, আমি চাই না আমার ব্যবসা খারাপ কিছু ঢুকুক বা হারাম কিছু ঢুকুক। আমি এরকম একজন সিনসিয়ার মানুষ, আমাকে যদি আপনি এরকম আমার খারাপ লাগবে, বাট দিন শেষে বিচার আল্লাহর কাছে। আমি কাস্টমাররা দেখতেছি। আমি একটু আরেকটা কথা বলে নিই। বিষয় দেখেন, আমরা হয়তো কথা বলতেছি যে আমরা ইসলামী চেষ্টা করতেছি বা ইসলামী কিছু কথাও আনতেছি, এর অর্থ এই না যে ভাই আমরা সবাই যে 100% শুদ্ধ তা না।
প্রত্যেকটা মানুষ আদম সন্তান মাত্রই গুনাহগার। শয়তান আছে তো, হ্যাঁ, শয়তান আছে এবং শয়তান সবার পিছেই আছে। হ্যাঁ, আমি 10টা ভুল কাজ করতেছি, এই ভাই 10টা ভুল কাজ করতেছে, এটা হবেই। এখন আপনি যদি বলেন যে ওই ভুল কাজটা আপনারা করছিলেন, আপনারা এই মুখেই কথা বলেন, তো এই বিষয়গুলো অ্যাকসেপ্টেন্স করে নেওয়া, মেনে নেওয়া যে ভাই আমাদের ভুল আছে, প্রত্যেকেই হয়তো 100টা আপনারা যদি সার্চ করেন হয়তো 10টা ভুল পাবেন। হ্যাঁ, ভুল হইতেই পারে, চলার পথে অনেক ভুল হবে, অস্বাভাবিক গুনাহ হয়ে যায়, গুনাহ হইতে হয়ে যাওয়া অনেক কিছু। আসলে জিনিসটা কি, ধরেন আমি প্রেজেন্ট নাই, আমার এমপ্লয়ি আছে, তার দ্বারা কোনো ভুল হয়ে যেতেই পারে। হ্যাঁ, কিছুদিন আগে আমাদের আরেক ভাই আছেন, ওনার শোরুমে একজন এমপ্লয়ি হচ্ছে সম্ভবত আর্জেন্টিনা বা কোনো একটা জার্সি দেখছি আমি আমার এখানে, আমি ভিডিওটা ছাড়ছি ওই যে আমরা জার্সি বিক্রি করব না, হ্যাঁ, প্রোডাক্টটা কিন্তু হালাল, সত্তাগতভাবে হালাল, বাট এটার পিছনে কিন্তু অনেক কিছু আছে। আপনি ফিফাকে প্রমোট করতেছেন, আপনি এই দল বাদ দিলাম, ফিফা জিনিসটাই তো, এবং এই যে ক্রেজটাকে আমি আরো ক্রেজে বাতাস দিচ্ছি, আগুনে বাতাস দিচ্ছি যেন ক্রেজটা আরো। আমার এখানে ডেইলি 100টা কাস্টমার আসতো মিনিমাম, 100টা না, মানে আপনি বিশ্বাস না করলে আমি বললাম যে 50টা কাস্টমার আসতো, ভাই জার্সি আছে। এটা যারা আমার এমপ্লয়ি ভাই জার্সি আনেন ভাই, বেচা ফাটাই বলতে ভাই এখন তো সময় খারাপ যাইতেছে, জার্সি আনলে কিন্তু সেই লাভ করতে পারতেন, আপনার কম্পিটিটরে বিক্রি করছে, আপনার কেন করবেন? আমি বলছি ভাই সব জিনিস নিয়ে আসলে ব্যবসা করতে হয় না, তাই না? এখানে আপনার তারপর আমি যখন ভিডিও করলাম যে সবাই যে ভাই জার্সি আসবে, তখন আমি বললাম যে ইরাম বিরিয়ানি জার্সি কখনোই আসবে না। এটার দ্বারা যারা হচ্ছে এই ব্যাপার সিনসিয়ার, তাদের আরেকটু পজিটিভ ইয়া হলো যে আচ্ছা তমাল ভাই এরকম মেনটেন, আমি আমার মেন্টালিটি প্রমাণ করছি, বাট আপনি এখানে আসতেছেন ঘুরে যেতে, আমি চাই না যে আপনি এখানে এসে এই জিনিসটা খুঁজতে আসেন। এখানে কয়েকটা লাভ হয়েছে, এক হচ্ছে গিয়ে এক্সিস্টিং এর অনেক মেন্টালিটি আপনার জন্য ক্লিয়ার হয়েছে আপনাদের ব্যাপারে, আর হচ্ছে গিয়ে আপনি একটা মেসেজ দিচ্ছেন যারা কিনা হয়তো আসতো এই আশায়, তারপর 2 দিন আগেও আসছে, মানে ফিফা শেষ তারপর আসছে। আরেকটা ভালো মেসেজ হচ্ছে সমাজে একটা ভালো মেসেজ আপনি দিচ্ছেন, এটার অভাব বর্তমানে ভাই, চেষ্টা করলাম যে না, হ্যাঁ এইটা এখানে ইয়া হয়েছে যে ইরামবিডির মতো একটা ইয়াং ব্র্যান্ড, যারা ইয়াংদের নিয়ে কাজ করে, তারা জার্সি আনতেছে না, হয়তো 1000 জনের ভিতরে কেন আনতেছে না, এর ভিতরে আসলে 10 জন তরুণ হয়তো ভাববে যে কেন করলো না ওনারা, আচ্ছা একটু আমি ভেবে দেখি। এই যে ভাবনার উদয়টা, হয়তো আপনিও দেখবেন আপনার অনেক কিছু এরকম ভাবনার উদয় থেকে অনেক কিছু হয়তো আপনি শিখছেন। এই বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ। এবং এই জিনিসগুলো যে আমরা এখন করি, আপনারা যারা হয়তো বিজনেস স্টার্ট করবেন, বিজনেস করবেন, জার্সি আনলে কিন্তু আমার ব্যবসা হইতো, ডেইলি 400-500 জার্সি বিক্রি করতে পারতাম। ট্রু ভাই, দেখেন প্রত্যেকটা 100 টাকা করে লাভ থাকলে তো হিউজ। হ্যাঁ, আপনি তো জুতার বিজনেস করতেছেন, এর সাথে রিলেটেড, খুব রিলেটেড। হ্যাঁ, আর হচ্ছে বিক্রি করলে, প্রমোট করলে আপনারাই খারাপ বলতেন, বাট আপনারা কমেন্ট করতেন না হয়তো। আমার ধরেন এই মেন্টালি যারা মানুষ আছে, তারা কিন্তু ধরেন এটা যতটুকু পজিটিভ ছিল শেষ হয়ে যেত। যারা কিনা তারা ভাই সেই জার্সি ফাটায় ফেলছেন ভাই, মানে আমি নিড ফুলফিল করতে পারতেছি, তারা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করতো। বাট পিছনে আপনারা যেহেতু আমার পিছনে একটা আল্লাহ না কত নারাজ হইতো,